কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন লন্ডন থেকে রয়েছেন ব্যারিস্টার মনিরুল ইসলাম এবং রয়েছেন মঞ্জুরুল হক, লেখক, সাংবাদিক, গবেষক। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আসলে কথা বলার মতো আমি কোনো শব্দ, কোনো বিষয় খুঁজে পাই না। এই দাউদকান্দিতে মাত্র কদিন আগে, মাত্র ৩-৪ দিন আগে এক নারীকে বিবস্ত্র করা হলো। সেই ভিডিও আমরা সবাই দেখে স্তম্ভিত হয়ে গেলাম। এখন আমাদের আর প্রতিক্রিয়া জানানোর কোনো শব্দ নাই যে ৩ জন মানুষকে, মা, মেয়ে, ছেলেকে হত্যা করা হলো প্রকাশ্য। কোনো এই 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 সমস্ত নৃশংসতার কি শব্দ দিয়ে আমরা ব্যাখ্যা করব, বলবো? আমাদের অনুভূতি ভোতা হতে হতে এখন এখন আর অনুভূতি বলতে কিছু আছে কিনা এই সন্দেহই আমার যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশে মানুষ যখন অবরুদ্ধ, দেশে কোনো আইনের শাসন নেই, দেশে একের পর এক নৃশংস ঘটনা ঘটছে, তবু তবু পৃথিবীর বাংলাদেশের মানুষ কোনো কথা বলতে পারছে না, প্রতিবাদ জানাতে পারছে না। কিন্তু বিশ্ব কি বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে, নাকি তারাও এরকম অনুভূতিহীন হয়ে পড়েছে, তারাও এরকম মানে প্রতিক্রিয়া জানাতে ভুলে গেছে? বিষয়টি কি জনাব মঞ্জুরুল হক, আপনার কাছে যদি প্রথমে জানতে চাই। বাংলাদেশের এখনকার যে সার্বিক অবস্থা, তাতে এটা স্পষ্ট করে মনে হচ্ছে যে এই যে অপশক্তি, এই অপশক্তিকে প্রতিবাদ করা, প্রতিরোধ করা এবং রুখে দেওয়ার মতন অন্য কোনো শুভ শক্তি বাংলাদেশে এই মুহূর্তে উপস্থিত নেই। এটা হলো নির্মম বাস্তবতা। আমরা যে শক্তিটির উপরে ভরসা করি সেটি হলো, সাধারণ মানুষ হিসাবে দুইটি প্রধান শক্তির উপরে ভরসা করি। একটি হচ্ছে জুডিশিয়াল, আরেকটি হচ্ছে মিলিটারি। আমাদের সামরিক বাহিনীর উপরে ভরসা করি আমরা, আমাদের আশ্রয়স্থল। আরেকটা ভরসা করি আমরা হচ্ছে যে আদালতের উপরে, যে নিরস্ত্র মানুষের সর্বশেষ আশ্রয়স্থল। কিন্তু দুঃখজনকভাবে এই দুটির একটি জায়গাতেও বাংলাদেশের মানুষ আর ভরসা করতে পারছে না। আদালত তার কার্যপ্রণালী স্বাধীনভাবে করতে পারছে না এবং সামরিক বাহিনী কোন এক অজানা কারণে বারবার করে হুঙ্কার দিচ্ছে মব সন্ত্রাসের বিরুদ্ধে, বারবার করে আলটিমেটাম দিচ্ছে, কিন্তু কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছে না। যদি চোখের সামনে কেউ ধরা পড়ছে চুনোপুটি, সেই চুনোপুটিদেরকে ধরে তারা সংবাদপত্রে ফলাও করে ছাপছে যে অমুককে ধরা হলো। কিন্তু এই যে মব বন্ধ করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, এটা বন্ধ করতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরির যে বাহিনীগুলো আছে, এই বাহিনীগুলো যে মব ভায়োলেন্স বন্ধ করতে পারে না, অরাজকতা বন্ধ করতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। এটা পারে। মঞ্জু ভাই, আমরা এদেরকে মব না বলে এদেরকে আসলে সন্ত্রাসী কেন বলছি না? কিংবা এরা জঙ্গলি, এরা এরা কি বলবো, মানে অন্য কোন না, শব্দ? এরা তো সন্ত্রাসী অবশ্যই, কিন্তু মবটা বলা হচ্ছে কি জন্য, যে মবটা হচ্ছে এক ধরনের ফ্যালাসি তৈরি করে। অর্থাৎ আপনি যদি একটি সংঘবদ্ধ দল তৈরি করে কোনো একটি অপরাধ সংগঠিত করেন, অপরাধ সংগঠিত করলে তো একটি দলের নামে সেটি যায়। তো এখানে যেহেতু কোনো দলের নাম দেওয়া হচ্ছে না বা দল হিসেবে যাচ্ছে না, সেই জন্য এটাকে মব বলা হয়। যেমন ধরুন যে আপনি যে তৌহিদি জনতা, তৌহিদি জনতা নামে কোনো পার্টি কিন্তু বাংলাদেশে নেই। কিন্তু আপনি যখনই দেখবেন যে সারা বিশ্বের কোথাও মুসলমানদের উপরে কোনো অত্যাচার হচ্ছে, বা বাংলাদেশে কোনো একটি লোক হয়তো তাদের কাউকে অবমাননা করেছে তাদের ভাষায়, অবমাননা করেছে বা ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলেছে তাদের ভাষায়, তাহলে তারা যে লোকগুলো সংগঠিত হয়ে কাজটি করে, সেই কাজটি করার পরে বলে এটা তৌহিদি জনতা। আপনি দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক পোস্টারের নিচে লেখা থাকে এলাকাবাসী, নিচে লেখা থাকে অমুককে এই নির্বাচনে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই, অমুককে অমুক জায়গায় দেখতে চাই, প্রচারে এলাকাবাসী। এই এলাকাবাসীর একটি লোকও হয়তো ওই পোস্টারের সাথে সহমত না, কিন্তু এটা বলা হয়। এটা বাংলাদেশের রাজনীতির একটা নোংরা কালচার, এটা একটা নোংরা কালচার। তো সেরকম নোংরা কালচার হচ্ছে যে মব ভায়োলেন্সটা। তো মব ভায়োলেন্সটা হচ্ছে মবটা কতখানি সুদূর পরিকল্পনা যে আপনি সুনির্দিষ্ট করে কাউকে আইডেন্টিফাই করতে পারবেন না যে অমুক ব্যক্তি অমুক দলের, কিন্তু তারা তাদের লক্ষ্য যে একটা অরাজকতা তৈরি করা, সেটা কিন্তু করে যাচ্ছে।
এই এইটি বাংলাদেশে নতুন, বাংলাদেশের আগেও হয়েছে, এবার একেবারে নতুন না। এবং পৃথিবীর ইতিহাসে এর উৎপত্তি হচ্ছে আপনার জার্মানিতে, ইটালিতে। যখন ফ্যাসিবাদ ওখানে কায়েম হয় তখন এরকম দলগতভাবে একটা বিভিন্ন একটা বিশেষ ধর্মের মানুষের উপরে, ধরেন যে ইহুদিদের উপরে যখন আক্রমণটা করা হয়, তখন সেখানে সোশ্যালিস্ট পার্টি অফ জার্মানি, যে ইসরায়েল হিটলারের, সেই বাহিনীর নাম করা হয় না। বলা হয় হচ্ছে যে নাৎসি আদর্শে বিশ্বাসী কিছু জনগণ, তারা এটা করেছে। বাংলাদেশে এটা হচ্ছে, এইটা পরিকল্পিতভাবে করা হচ্ছে, যে যেহেতু প্রফেসর ইউনূসের নামে একটা শান্তির নোবেলের একটা ট্যাগ দেওয়া আছে, এবং তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তি, বিশ্বের বিভিন্ন জায়গায় তার যোগাযোগ আছে। জামাতে ইসলামী একটি গণতান্ত্রিক দল হিসাবে নিজেকে পরিচিত করে, বিএনপি একটি মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসাবে পরিচালিত করে, বা অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে, তারা কেউ কিন্তু এই দায়িত্বটা নেয় না, দায়িত্বটা চাপিয়ে দেয় মবের ওপরে। মবের ওপর চাপিয়ে দিলে যেটা হয় যে এর আইনগত কোনো প্রতিকার করা যায় না। মব যখন কাজটি করে তখন ওই নির্দিষ্ট ব্যক্তিকে যদি আপনি টিভি ফুটেজ দেখে আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কাউকে গ্রেপ্তারও করতে পারেন না, শাস্তিও দিতে পারেন না। এই জন্য মব ভায়োলেন্সটা হচ্ছে ভায়োলেন্স করার জন্য খুব ইম্পর্টেন্ট এবং খুব অক্সিলারি একটা ফোর্স, যেটি রাইট। তারা ব্যবহার করছে, এখন যেটি আপনি তারা যেটা ব্যবহার বললেন যে করছে। এটার উৎপত্তি জার্মানিতে, আপনি বললেন নাৎসিদের তৈরি করা, বললেন তো ফ্যাসিস্টদের তৈরি করা। তো এখন ফ্যাসিস্ট তো আওয়ামী লীগ, রাইট? তো আপনি তাহলে কোন ফ্যাসিস্টের কথা বলছেন? হ্যাঁ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এটা আপনি যারা এটা বলে তাদেরকে আপনি কাউকে ডাক দিয়ে জিজ্ঞেস করবেন যে ফ্যাসিস্টের সংজ্ঞাটা একটু দিন, আর এর সাথে আওয়ামী লীগের কর্মকাণ্ডের একটু সংমিশ্রণটা আমাদের জানান। আই এম শিওর যে তারা কেউ এটা বলতে পারবে না। ফ্যাসিজম অন্য জিনিস, আর শেখ হাসিনা যেটা পরিচালিত করেছেন সেটা অন্য জিনিস। সেটা স্বৈরাচার হতে পারে, সেটা একনায়কত্ব হতে পারে, যে এককভাবে উনি সিদ্ধান্ত নিয়েছেন। সংসদে বিরোধী দল বলে কেউ নাই, যে কয়জন বিরোধী দল ছিল তারা সংসদ বয়কট করেছে, সংসদ টোটালি নিজেদের এখতিয়ারে ছিল, এগুলো স্বৈরাচারী হতে পারে, বাট ফ্যাসিস্ট না। যাই হোক, সে আলাপে না। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেইটি হচ্ছে যে বাংলাদেশে একটি বিশাল আহ, মধ্যবিত্ত শ্রেণীর উদয় হয়েছে ৭১-এর পরে। এই মধ্যবিত্ত শ্রেণী কিন্তু ৭১-এর আগে বাংলাদেশে ছিল না, এরা পাকিস্তানি পাচাটা গোলাম ছিল, বাংলাদেশের মিডিল ক্লাস। তো দেশ স্বাধীনের পরে বাংলাদেশের মিডিল ক্লাস লেখাপড়া বিদ্যা অর্জন করে টোরে, বিশ্ব টিশ্ব ঘুরে টুরে মোটামুটি একটা ক্লাস হিসাবে দাঁড়িয়েছে। এই মিডিল ক্লাসের তথাকথিত যারা বিদ্বজ্জন বা ইন্টেলেকচুয়াল, এই ইন্টেলেকচুয়ালরা বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের অন্যান্য বাহিনী, বাংলাদেশের শিক্ষক সমাজ, বাংলাদেশের শিক্ষিত সমাজ, কারোর পক্ষে কিন্তু এই যে অবৈধ, যে সরকারের যে অবৈধ কর্মকাণ্ডগুলো, জননিপীড়ন, জননির্যাতন, মানুষের উপরে টর্চার করা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থায়ীভাবে খারাপ করে দেওয়া, এর প্রতিকার করার ক্ষমতা কারোর নেই, বা কেউ করছে না। সেনাবাহিনীর আছে কিন্তু সেনাবাহিনী করছে না, কেন করছে না আমরা সেই বিতর্কে যাব না। তাহলে না, উপায়টা কি? মঞ্জু ভাই, এর মঞ্জু ভাই, ধরেন আপনি হুম, বলছেন যে আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট ছিল না সংজ্ঞা অনুযায়ী। তো ধরেন আওয়ামী লীগ যদি, কিংবা মানে ধরেন আপনি বলছেন না, আমিও মনে করি আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট না, আওয়ামী লীগ সরকার হচ্ছে কর্তৃত্ববাদী সরকার, অটোক্র্যাটিক সরকার, রাইট? মানে সহি যদি সংজ্ঞায়ন করেন তাহলে দাঁড়ায় যে এটা অটোক্রেটিক, অটোক্র্যাটিক বা একটা অটোক্রেটিক। একটা একটা কর্তৃত্ববাদী সরকার। এটা হচ্ছে গিয়ে শেখ হাসিনার সরকার। কিন্তু ঢালাও ভাবে এই আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট সরকার বলা হয়। ধরলাম তারা ফ্যাসিস্ট, শেখ হাসিনার সরকার যদি ফ্যাসিস্ট হয়, এখন এই সরকার তাহলে কি? এরে কিভাবে আপনি আখ্যায়িত করবেন? এখন এটার পার্থক্যটা করতে হবে আপনাকে, যে আপনি একটা ফ্যাসিজমে থাকা অবস্থায় আপনি কথা বলতে পেরেছেন, আপনি স্বাধীন মত প্রকাশ করতে পেরেছেন, আপনাকে বড়জোর তারা হুমকি দিয়েছে, কিন্তু আপনাকে ১,০০০ জন সাংবাদিককে জেলে পড়েনি, তার ভিতরে ১২ থেকে ১৪ জন সাংবাদিকের নামে আহ, হত্যা মামলা আসামি বানায়নি, এবং একটি দলের হাজার হাজার কর্মীকে জেলে পড়েনি। তাহলে এ ফ্যাসিবাদ, এটা তো স্পষ্ট করে প্রমাণ হচ্ছে। তো ফ্যাসিবাদই আপনি একে প্রমাণ করতে পারবেন না, পাচ্ছেন না, এই জন্য পাচ্ছেন না যে যে ব্যক্তিরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলতো, সেই ব্যক্তিরা এই ফ্যাসিবাদকে পেট্রোনাইজ করছে। যে ব্যক্তিরা, যে ধরুন আমাদের শক্তিশালী মাধ্যমটা কি? শক্তিশালী মাধ্যম হচ্ছে প্রচার মাধ্যম, আমাদের শক্তিশালী মাধ্যম হচ্ছে শিক্ষিত জনগণ, আমাদের কৃষক সমাজ
বা আমাদের শ্রমিক সমাজ কিন্তু এর সাথেও নাই, পাচেও নেই, তাই না? তো আমাদের এই যে শিক্ষিত যে শ্রেণীটা, এই যে হিপোক্রেটিক যে আচরণটা করছে, এই শিক্ষিত শ্রেণীটাই আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রতিবাদে বর্তমানে প্রচলিত ফ্যাসিবাদকে লেজিটিমেসি দিচ্ছে, জাস্টিফাই করছে। তাহলে আপনি কার কাছে যাবেন? তাহলে আপনি প্রতিকারটা কোথায় পাবেন? আমার যেটা মত সেইটি হচ্ছে, বাংলাদেশে যেহেতু এটির কোনো স্পষ্ট বা সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, এটিকে দমন করার উদ্যোগ নেই, আওয়ামী লীগের কর্মীরা প্রাণের ভয়ে, জেলের ভয়ে এখনো লুকায়িত, বা অন্যান্য যারা পার্টিজান না, যারা কোনো পার্টি করে না, সাধারণ মানুষ, তারা মব সন্ত্রাসের ভয়ে, জেলের ভয়ে তারা তাদের প্রাণ ওষ্ঠাগত। তাহলে উপায়টা কি? তাহলে একটি মাত্র উপায় হচ্ছে, যারা এই গোষ্ঠীকে বসিয়েছে তারাই শুধুমাত্র পারে এই গোষ্ঠীকে এখান থেকে সরাতে। তো সেই বিষয়টা আমরা পরে আসবো, আমি শুধু এইটুকু বলে জি রাখি যে জি আমরা ডিপ স্টেটের কথা জানি, আমরা আইএসআই এর কথা জানি, আমরা তুরস্কের কথা জানি, যে এই কতগুলো শক্তি অপশক্তি মিলে এরকম একজন লোককে তারা ম্যানুফ্যাকচার করেছে, এরকম একজন লোককে তারা এখানে বসিয়েছে। বসানোর পরে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে, সেই অরাজক পরিস্থিতির ভেতর দিয়ে ওই যে শক্তিগুলো তাদের নির্দিষ্ট যে পারপাস সেগুলো সার্ভ করবে, তাদের নির্দিষ্ট যে ইয়ে আছে, কাঙ্ক্ষিত লক্ষ্য, তারা সেটি অর্জন করবে। কিন্তু সেই অর্জন করার সময়ও একটা টাইম লিমিট আছে, এতদিনের ভিতরে অর্জন করতে হবে। আর তোমাকে আমরা তো বছরের পর বছর অনির্দিষ্ট সময় দিতে পারবো না। সেই জন্য আমি এক বলছি বছর তো যে হয়েও গেল। 1 বছর হয়ে গেল এবং এখন অলরেডি ভয়েস রেজ করা হচ্ছে। এখন পশ্চিমা বিশ্বে ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে রীতিমতো ভয়েস রেজ করা হচ্ছে বিভিন্ন জি দেশে। যেমন যেমন আপনি ধরুন, ফ্রান্সের প্রেসিডেন্ট তার সাক্ষাৎ করতে না চাওয়া, বা ব্রিটেনের প্রেসিডেন্টের আপনার সাক্ষাৎ করতে, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করতে না চাওয়া, তারপরে জাতিসংঘের থেকে সতর্কবাণী দেওয়া ইনক্লুসিভ নির্বাচনের জন্য, তারপরে আহ, আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনূসের নামে মামলার ব্যাপারটা আছে, তারপরে টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনূসের নামে উকিল নোটিশ পাঠিয়েছে। এরকম একাধিক ঘটনা আছে, যে ঘটনাগুলোর প্রমাণ হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে পশ্চিমা শক্তি যারা বসিয়েছে তারাও এখন আর সন্তুষ্ট না। কারণ তারা বুঝতে পারছে যে এই সরকার একটি জঙ্গিবাদী গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করছে। এবং সেই জন্য সর্বশেষ যে উদ্যোগটি তারা নিচ্ছে, সেই উদ্যোগটি হলো কোয়াডের। কোয়াড আপনি জানেন যে কোয়াড হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার একটি সামরিক জোট, একটি স্বার্থ সংশ্লিষ্ট জোট। এই কোয়াডের সর্বশেষ বৈঠকটি হয়েছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় নেওয়ার, ক্ষমতায় বসার দিন, বসার ওই মাসে। এবং তারপরে এই 6 মাস পরে গত পরশুদিন এই কোয়াডের বৈঠক শুরু হয়েছে, আজকে পর্যন্ত চলবে, 3 তারিখ পর্যন্ত চলবে এই কোয়াডের বৈঠকটি। এইবারের আলোচনায় প্রথমত অংশ নিচ্ছে হচ্ছে ওই 4টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এই পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা শেষে পরে এই বছরের শেষের দিকেই বা কয়েক মাস পরে বসবে 4টি দেশের সরকার প্রধান। এই চারটি দেশ কোয়াডের মানে ধরেন, চারটি দেশ মানে আপনার আমেরিকা, মানে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আরেকটা যেন কোন জাপান, দেশ? জাপান। জাপান, এখন আমি জাপান। আমি এই কোয়াডের ব্যাপারে আমি শুনতে পেয়েছি বাংলাদেশকেও তারা অন্তর্ভুক্ত করতে চাচ্ছে। সেই লক্ষ্যটা কি, কিভাবে, আমি আপনার কাছে প্রশ্নটি রাখলাম। আমি একটু ব্যারিস্টার মনিরুল ইসলামের কাছ থেকে আসি, কারণ মঞ্জু ভাই আপনার কাছে আরো অনেকগুলো প্রশ্ন আমার আছে। যে আপনি বলছেন যে আন্তর্জাতিক মহল থেকে একটু একটু করে প্রতিক্রিয়া দেখানো শুরু হয়েছে। আমার মনে হয় যে যে প্রতিক্রিয়াগুলোর কথা বলছেন, ইজ ইট এনাফ? এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম। মনিরুল ইসলাম, আপনার কাছে ফিরছি। এর মধ্যে দর্শক একজন প্রশ্ন করছেন যে আমরা কে কোথা থেকে আছি। আমি আছি নিউ ইয়র্ক থেকে, ব্যারিস্টার মনিরুল ইসলাম আছেন ইংল্যান্ড থেকে, আর মঞ্জুরুল হক আছেন তোরাবোরা থেকে। তিনি কোথায় আছেন আমি আর সেটা বললাম না। ব্যারিস্টার মনিরুল ইসলাম, আপনি তো বিদেশে আছেন, নিরাপদে আছেন, আপনারা কি আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন যে বাংলাদেশে যে কোনো মানবাধিকার নাই, বাংলাদেশে এই গত 1 বছরে 175 জনের উপরে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে কালকে দাউদকান্দিতে মা, মেয়ে, ছেলে সহ 3জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নারীদেরকে বিবস্ত্র করা হচ্ছে, ধর্ষণের মহামারী শুরু হয়েছে। এই যে, এবং মানুষের আইন আদালত নাই, কোনো আইনের শাসন নাই, একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যে বাংলাদেশের মানুষ অবরুদ্ধ অবস্থায় আছে, এই ব্যাপারটিকে আপনারা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি মঞ্জু ভাইকে এবং
যারা শুনছেন সবাইকে। আসলে বিষয়টা হচ্ছে কি, দেখেন, বাংলাদেশের ব্যাপারে আপনি যে কথাটি বললেন, সেই কথাগুলোর সাথে একমত পোষণ করেই বলছি। গতকালের ২ টি ঘটনা আমি উল্লেখ করতে চাই। ২ টি ঘটনা বলতে ২ জন প্রতিবন্ধী মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একজনকে যশোরের জিকরগাছায় ৫০ বছর বয়সী একটা ছেলে, নাম-দামও বলে দিতে পারি আপনি যদি চান, এবং সে প্রতিবন্ধী, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আরেকটি হচ্ছে ময়মনসিংহের গৌরীপুরে একজন মধ্যবয়স্ক নারী, প্রতিবন্ধী নারী, তাকে ধর্ষণ করার পরে হত্যা করা হয়েছে। এখন বাংলাদেশে আমাদের যে আন্দোলনটা হয়েছে ২৪ জুলাই এবং আগস্টে, এবং একটা সরকার পরিবর্তন হয়েছে, এই আন্দোলনের ভিত্তিটা কি ছিল? আন্দোলনের মূল ভিত্তিটা ছিল যে আগের সরকার ভালোভাবে দেশ চালাতে পারছে না, আগের সরকার মানুষকে মানবাধিকার দিচ্ছে না, গণতন্ত্র দিচ্ছে না, এই দিচ্ছে না, সেই দিচ্ছে না। সেই জন্য চেঞ্জ ফর ডেভেলপ, অর্থাৎ একটা নতুন শক্তিকে ক্ষমতায় আনতে হবে, যারা মানুষের জীবনকে ব্যস্ত বানিয়ে দেবে, বাংলাদেশটাকে ব্যস্তের বাগান বানিয়ে দিবে, এবং মানুষের জীবন, মানুষের মান, মানুষের সম্পদ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবকিছু নোবেল পাওয়ার যোগ্যতায় চলে যাবে, সে আশায়। কিন্তু এখন আমরা কি পাচ্ছি? এখন আমরা দেখছি আসলে হাক ডাক যতই হোক, যত গর্জে তত যে বর্ষে না, আমরা সেটা দেখছি। কেন দেখছি? দেখেন, আপনার বাড়িতে যখন ডাকাত পড়ে, ডাকাতরা কিন্তু এসে কিন্তু ফাঁকা গুলি চালায়, ফাঁকা গুলি চালায়, এবং কাছে দাঁড়ে ২-১ জনকে হত্যা করে, নারীদেরকে হাত পা বেঁধে ঘরে রেখে দেয়, পুরুষদেরকে পিটায়। কেন করে? ভয় দেখানোর জন্য, তোমার ঘরের কোথায় কোন সম্পদ আছে দিয়ে দাও, না হয়তো তোমাকে গুলি করে হত্যা করো। তো সন্ত্রাসী, চাঁদাবাজি এবং লুটেরা যখন আপনার বাড়িতে পড়ে, এরকম করে। এখন বর্তমানে বাংলাদেশে যারা আছে, তারা কিন্তু সেই লুটেরাদেরই অংশ। ডক্টর ইউনূস হচ্ছে মানে ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল একটা লায়ার, এবং সে, ডক্টর ইউনূস প্যাথোলজিক্যাল লায়ার শুধু তা না, সে হচ্ছে একটা বন্ড, প্রতারক, এবং মুখের মধ্যে মাস্ক দিয়ে থাকে একজন মানুষ, একটা মানুষরূপী একটা শয়তান। এই শয়তানকে বাংলাদেশের মানুষ চিনতে পারেনি, পৃথিবীর অনেক মানুষ চিনতে পারেনি। কিন্তু আমাদের লাভের মধ্যে লাভ হয়েছে যে বাংলাদেশে জন্মগ্রহণ করা একটা শয়তান পুরো পৃথিবীতে বাংলাদেশকে যে উলঙ্গ করার চেষ্টা করছে, বাংলাদেশকে, নারীকে ধর্ষণ করা হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান শাটডাউন করা হচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর পোড়ানো হচ্ছে। এটা ১৯৭১ সালে যখন মহান মুক্তিযুদ্ধ চলে, রাজাকার, আলবদর, আল শামসরা যেভাবে করেছে, এখন লাল বদর দিয়ে তাই করা হচ্ছে। তাহলে দেখেন, আল বদর এবং লাল বদরের পার্থক্যটা বুঝেন। আল বদরেরা ১৯৭১ সালে ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, ২.৫ লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে, ১ কোটি মানুষকে বাংলাদেশ থেকে বিতরণ করে ইন্ডিয়াতে যেতে বাধ্য করেছে। তাইলে এখন আল বদরদের যে সন্তান, আল বদরদের যে উত্তরসূরি, আল বদরদের যে অনুসারী, তারা তো লাল বদর। এই লাল বদররা ২.৫ লাখের জায়গায়, তখন বাংলাদেশের মানুষ ছিল ৭.৫ কোটি, এখন হচ্ছে ১৮ কোটি। তো সেই ক্ষেত্রে ২.৫ লাখ নারীকে ধর্ষণ করলে তো হবে না, এবারে করতে হবে ৬ লাখ নারীকে ধর্ষণ, এবং তারা সেই ৬ লাখের দিকেই যাচ্ছে। ৩০ লাখ মানুষকে হত্যার পরিবর্তে তারা আরো বেশি মানুষকে, এখন তো আর ওইভাবে হত্যা করা যায় না, হত্যার পাশাপাশি মানুষকে দেশান্তরিত করা, গুম করা, মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলা, এটা করছে। এখন ডক্টর ইউনূস যেহেতু একটা সন্ত্রাসী গ্রুপ, ডক্টর ইউনূস যেহেতু আন্তর্জাতিক একটা মাফিয়া গ্রুপ, সে তো এখন ফাঁকা গুলি করবে। এখন ডক্টর ইউনূসের সাথে পুলিশ বাহিনী নাই, আর্মি বাহিনী নাই, বিজিবি নাই, যেহেতু নাই, তাহলে সে কি করবে? সে এখন এই লাল বদরদেরকে দিয়ে হত্যা, দর্শন, লুণ্ঠন, খুন এগুলা করবে। এগুলা করে মানুষের মধ্যে একটা ভীতি সৃষ্টি করবে, সৃষ্টি করে এই মব ভায়োলেন্স, আপনি যেটা বলছেন, এটা তো মব ভায়োলেন্স না, এটা হচ্ছে এই তাদের সন্ত্রাসীদের একটা অস্ত্র। এই অস্ত্রটা যে দেশে যুদ্ধ হয় সেখানে থাকে। আপনি সোমালিয়াতে যান, ইউগান্ডাতে যান, আপনি যেসব দেশে যুদ্ধ হয়েছে সেখানে যান, আপনি যদি ইসরায়েলে যান, আপনি যদি ফিলিস্তিনে যান, আপনি যদি ইরানে যান, যেখানে যেখানে যুদ্ধ হয় সেখানে এইরকম হত্যা, লুণ্ঠন, দর্শন, ডাকাতি হয়। তো বাংলাদেশেও তো একটা যুদ্ধ চলছে। যুদ্ধটা কিসের যুদ্ধ? একদিকে হচ্ছে বুদ্ধির মুক্তি, চিন্তার স্বাধীনতায় যারা বিশ্বাস করে, প্রগতিশীল ধারায় যারা বিশ্বাস করে, ৭১-এর মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে, তারা। অন্যদিকে হচ্ছে হাটে মাঠে ঘাটে
যারা প্রতি বছরের পর বছর ওয়াজ করে মানুষের ব্রেইন ওয়াশ করছে, শেখ হাসিনার জীবনের সবচেয়ে খারাপ যে কাজটা করছে, আওয়ামী লীগের নেতৃত্বে প্রত্যেক গ্রামে গ্রামে, কোনায় কোনায়, পাড়ায় পাড়ায় আপনার মাদ্রাসা তৈরি করছে। কোনোটার নাম নুরানি মাদ্রাসা, কোনোটার নাম হাফিজি মাদ্রাসা, কোনোটার নাম আলিয়া মাদ্রাসা, কোনোটার নাম উলুম মাদ্রাসা। এইরকম ভাবে সারা বাংলাদেশে যেই পরিমাণ স্কুল এবং কলেজ আছে, মাদ্রাসা তার 2-3 গুণে আছে। এখন এই মাদ্রাসাতে এই মানে জাকাতের টাকা, খালের টাকা, আপনার আপনার যে হেল্পের টাকা, ওগুলা দিয়া সাপ পোষা হয়েছে। প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র হচ্ছে একটা কাল সাপ। এদের মধ্যে শিক্ষা নাই, যোগ্যতা নাই। এরা কিন্তু মানে শিক্ষা বোঝে না, নৈতিকতা বোঝে না, আধুনিকতা বোঝে না। তারা প্রাগৈতিহাসিক 1400 বছর আগের যে ওই আরবের যে প্রাগৈতিহাসিক চিন্তা চেতনা ছিল, সেই চেতনা বোঝে। কোরআন হাদিসও তারা বোঝে না, কারণ কোরআন হাদিস বুঝতে হলে শিক্ষা দরকার, জ্ঞান দরকার, বুদ্ধি দরকার, স্টাডি দরকার। তাদের তো সেটা নাই। তারা অন্ধের অনুকরণ করে, অন্ধের হাতি দেখার মতো। হাতির হাতির পেট ধরে বলে পাহাড়, লেজ ধরে বলে এটা দড়ি, আর কান ধরে বলে কুলা। হাতি যে কিরকম খোলা চোখে দেখার ক্ষমতা তাদের নাই। তাই ডক্টর ইউনূস হচ্ছে তাদের নেতা, চোরের নেতা, ডাকাতের নেতা, ধর্ষকের নেতা এবং এই মব সন্ত্রাসের নেতা। ডক্টর ইউনূস জানে, লন্ডনে এসেছিল, জুতা পেটা করে আমরা তাড়া করিয়েছি এবং ঘোষণা দিয়েছি শুধু লন্ডন নয়, ইউরোপের যেই দেশে আসবে শুধু ডক্টর ইউনূস না, তার ক্যাবিনেটের যে আসবে তাকেই আমরা জুতা পেটা করব। শুধু আমরা না, আপনি তো ছিলেন না, দেখতেন হাজার হাজার মানুষ পুরন জুতা নিয়ে এসছে। কেন এসছে? মানুষের মধ্যে একটা দুঃখবোধ কাজ করছে। মনিরুল ইসলাম, আপনারা হচ্ছে গিয়ে যত মানে এত বর্ষণ করেন, বুঝতে পেরেছেন, কিন্তু কোনো গর্জন আছে আপনাদের, কিন্তু কোনো বর্ষণ নাই, বুঝছেন? যত গর্জে তত বর্ষণ। আপনি বলেন যে ডক্টর ইউনূসকে আপনারা জুতা পেটা করেছেন লন্ডনে, রাইট? এটা কি সত্য? সত্য না তো? হ্যাঁ, আপনারা হয়তো একটা বিক্ষোভ হ্যাঁ, তাই করেছেন, তো। জুতা কিন্তু উনি যে কাজ করতে শুনেন, গিয়েছিলেন উনি সেই কাজ করতে পেরেছেন। দাঁড়ান দাঁড়ান, আপনারা ফ্রান্সে, ফ্রান্স তো ইউরোপের দেশ, রাইট? সেখানে বসে এই মব সন্ত্রাসের যে নাটের গুরু, সে সেইখানে বসে নির্দেশ দেয়, আর আপনারা ওখানে ইউনূস বা ওখানে যে সন্ত্রাসীরা তারা সেই মতো কাণ্ড কারখানা করে। আপনারা ইউরোপ অবশ্যই কি করছেন? আপনারা কি ইউরোপের দেশগুলোতে দেশের সরকারদের সঙ্গে কোন রকম সংযোগের চেষ্টা করেছেন যে বাংলাদেশে কি ঘটছে? আর তার সেই ফ্রান্সে বসে এগুলি যে তাদের নেতা, এই মবের নেতা, সন্ত্রাসীদের নেতা, ওখানে ওকে তার অঙ্গুলি নির্দেশে বাংলাদেশে এই অঘটনগুলো ঘটছে। আপনারা কি ফ্রান্সের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন? সে কেমন করে? ফ্রান্স একটা সভ্য দেশ বলে আমরা জানি, রাইট? না, এখন বিষয়টা হচ্ছে ফ্রান্সে যেটা হচ্ছে এই তো এখন বাংলাদেশের বিষয়টা হচ্ছে ঘটনা যে, না। হ্যাঁ, না, আপনাকে একটা জিনিস বলি, ইউরোপের বিষয়টা হচ্ছে কি, প্রত্যেকে যে কোনো দেশ থেকে তার মতো করে তার আলোচনা করতে পারে। এখন সেটা যদি আইনকে ভঙ্গ করে, তাকে আদালতের মাধ্যমে আপনি চ্যালেঞ্জ করতে হবে। কিন্তু বাংলাদেশ তো সেটার অংশ, অন্তর্ভুক্ত না। বাংলাদেশ তো আলাদা ভিন্ন একটা দেশ। সেখানে তো আপনার কোনো শ্রমিক কথা বলতে পারে না, কৃষক কথা বলতে পারে ও না, মাই গড, কি সাংবাদিক বলেন? পারে না, তাইলে দাঁড়ান, তাহলে আপনি ধরেন একদম সবচেয়ে বড় ঘটনা, পৃথিবী কাঁপানো ঘটনা যদি আমরা ধরি, সেটি হচ্ছে 9/11 এর ঘটনা, রাইট? তারা পৃথিবীর কোন কোন দেশে বসে ষড়যন্ত্র করে টুইন টাওয়ারে হামলা করেছে। তো আমেরিকা গিয়ে সেইখানে পুরো আফগানিস্তান, অন্যান্য দেশগুলো একদম ধ্বংস করে নাই, করেছে তো। আপনি তো এরা তো আন্তর্জাতিক সন্ত্রাসী, আপনি কেমন করে বলেন যে এদেরকে কিছু করণীয় নেই? না, ওদের করণীয় নাই সেটা নয়। আপনার যে ক্ষমতার লিমিট, আমাদের ক্ষমতা আস্তে আস্তে গেইন হচ্ছে। আপনারা দেখবেন অদূর ভবিষ্যতে না, 6 আপনারা মাস 1 শুধু বছর গর্জনই বা করেন, আপনাদের কোনো না, শেষ করি কর্মকাণ্ড আমি। নাই। এটা স্বীকার না, করেন আমি আপনারা। আপনাকে না, আমি আপনাকে বলি, একটা দেশে যখন একটা পার্টি যখন 16 বছর ক্ষমতায় থাকে, তখন কিন্তু তাদের ফেস ভ্যালু কিন্তু কমে যায়। আন্তর্জাতিক মহলে আমাদের বিরুদ্ধেও কিন্তু কম অভিযোগ নেই। আমাদের বিরুদ্ধেও কিন্তু অনেক অভিযোগ আছে। যে অভিযোগগুলো আন্তর্জাতিক মহলে আমাদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয়েছে, সেই অভিযোগগুলোকে খণ্ডিয়ে আমরা যখন এটা প্রমাণ করতে পারবো যে আমাদেরকে তারা ছাড়িয়ে গেছে, তখন কিন্তু আন্তর্জাতিক মহল আস্তে আস্তে আমাদের দিকে আসবে। এখন যে আশাটা, এই আসার জন্য আমার কাছে, আপনার কাছে, যারা বাংলাদেশকে নিয়ে ভাবি কাজ করি, তাদের কাছে 1 বছর অনেক লম্বা সময়, কিন্তু আন্তর্জাতিক মহলের কাছে 1 বছর খুব বেশি লম্বা সময় নয়। ওকে, সুতরাং এবার আন্তর্জাতিক কাম টু দিস পয়েন্ট, তার মানে আপনি স্বীকার করে নিলেন আওয়ামী লীগ আমলে যেই অঘটনগুলো আওয়ামী লীগের লোকজন করেছে, সেইটার ফলাফলে বাংলাদেশে আজকে এই ঘটনাগুলো ঘটছে, তাই তো?
আপনি কিন্তু না, আমি এখন ওটার জাতীয় ফলাফলে যদি করছে না। দায়িত্ব আপনি না, নিজের কাঁধে নিবেন। আমাকে ব্যাখ্যা করতে দেন। আমি সেটা বলিনি। আমি বলেছি আওয়ামী লীগ যখন বাংলাদেশ শাসন করেছে, আওয়ামী লীগের শাসনামলেও কিন্তু অনেক অকারেন্স হয়েছে। যে অকারেন্সটা হয়েছে, বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, সরকারের পক্ষ থেকে দেখেন আদম হাওয়ার যুগ থেকে হত্যা একটা নিষিদ্ধ ঘটনা, কিন্তু হত্যা কিন্তু ব্রিটেন আমেরিকা কোনো দেশেই বন্ধ হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশেও হত্যা নিষিদ্ধ, কিন্তু হত্যা বাংলাদেশেও হয়। আপনি হত্যাকে নিষিদ্ধ করতে পারবেন না, সরকার হত্যাকে মানে নিষিদ্ধ করতে পারবে, হত্যাকে বন্ধ করতে পারবে না, কিন্তু হত্যা হলে সেটার বিচার যেন হয় সেটা দায়িত্ব নেওয়া। বাংলাদেশের আওয়ামী লীগের সময় যে কোনো অপরাধ হয়েছে, আওয়ামী লীগ, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, আমরা তাকে ধরেছি এবং বিচারের আওতায় এনেছি। কারণ হচ্ছে সিভিলাইজেশন। আমরা যে বলি সিভিলাইজ মানুষ বলি, এটার বেসিসটা কি? রুল অফ ল ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন। এখন বাংলাদেশে যদি রুল অফ ল থাকতো, বেসিস থাকতো, আমরা ক্ষমতা নাই এই নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আপনি কি সারা বছর ক্ষমতায় থাকবেন? গণতান্ত্রিক দেশে অন্য কেউ ক্ষমতায় আসতে পারে, তারা ক্ষমতা চালাক, তারা বাংলাদেশের মানুষকে খুশি করতে পারলে দেশ আওয়ামী চালাবে, লীগকে দেখলে এটা তো মনে আমাদের হয় কি তারা আসে যায়? ভেবেছিল, আওয়ামী লীগকে দেখলে তো মনে হয় তারা ভেবেছিল তারা চিরস্থায়ী বন্দোবস্ত করে ফেলেছে, তারা চিরকালই ক্ষমতায় থাকবে। না, এটা তো অবশ্যই আমি আপনার সাথে কিছু কিছু জায়গায় তো একমত পোষণ করি যে গণতান্ত্রিক দেশে লং টাইম ক্ষমতায় থাকার চেষ্টা করাটা অন্যায়ের কিছু না, কিন্তু ক্ষমতায় যাওয়ার যে পথ, সেই পথটা যখন আপনার কোশ্চেনেবল হয়, তখন কিন্তু আপনার ক্রেডিবিলিটি নিচে নেমে যায়, যেটা আওয়ামী লীগেরও নেমেছিল। সেই ক্রেডিবিলিটি ডাউন হওয়ার কারণে আজকে কিন্তু আওয়ামী লীগ আন্তর্জাতিক এরিয়াতে সেটু গেইন করতে সময়টা যা লাগার কথা ছিল তার থেকে বেশি লাগছে। আমিও তো ব্যক্তিগতভাবে বহু জায়গায় ধর্ণা দেই, বহু জায়গায় কথাবার্তা বলি, বহু জায়গায় চেষ্টা তদবির করি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমি যেহেতু লং টাইম আমার সরকার যেহেতু সার্ভিং গভর্নমেন্ট ছিল, সেহেতু আমাদের বিরুদ্ধে যে নেগেটিভ একটা অ্যাটিটিউড তৈরি হয়েছে, সেটা ওভারকাম করতে নিশ্চয়ই আপনি আমাদেরকে কিছু সময় দিতে হবে। সেই সময়টাই আমরা নিচ্ছি। কিন্তু আমি বারবার আসিয়াছি পুনঃ বিপ্লব হেতু। এই বিপ্লব ঘটানোর জন্য আওয়ামী লীগে বিপ্লব ঘটাবে, এই দেশ আবার আমাদের কন্ট্রোলেই যাবে, কারণ মানুষের দেশ মানুষ শাসন করবে। এখন যারা শাসন করছে তারা মানুষ না, জানোয়ার। জানোয়ার দেশ শাসন করতে পারবে না। আপনাকে বলি, এখানে আজকে টক শোতে আপনি আনসার কাকে? যারা কথা বলতে পারে, টক করতে পারে তাদেরকে। স্কুল মানে হচ্ছে টিচার থাকবে, মাদ্রাসা মানে হচ্ছে হুজুর থাকবে, স্কুল আর বিশ্ববিদ্যালয় মানে টিচার থাকবে। আপনি সুতরাং রাষ্ট্র মানে কি? রাষ্ট্র মানে হচ্ছে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন। পলিটিক্যাল অর্গানাইজেশনে যদি পলিটিশিয়ান না থাকে, সেটা তো তার চরিত্রই হারাইয়া ফেলে। তো সুতরাং এটা চরিত্র হারাইয়া ফেলছে। ডক্টর ইউনূস মূলত যেটা মনে করেছে যে আমার বয়স 89 বছর, ডক্টর ইউনূসের কাগজের বয়স 85 বছর, কিন্তু তার জন্মের আগে আরো 4 বছর যোগ করেন, কারণ তিনি জন্মগ্রহণ করছেন দুলামিয়া সদাগর নামে এক রাজাকারের ঘরে। উনি কিন্তু খুব মানে শিক্ষিত মানুষ ছিলেন না, কবে জন্মাইছে এটাও জানে না, তার জন্ম তারিখটা দিছে স্কুলের মাস্টাররা। সুতরাং সেই মাস্টাররা দেওয়ার সময় ওই আজ থেকে 50, 70, 80 বছর আগে 3-4 বছর এমনি বেশি দিত। তার বয়স 90 এর কাছাকাছি, চেহারার দিকে তাকালে আপনি বুঝবেন। এই 90 বছরের মানুষ ডক্টর ইউনূস মনে করছে যে কদিন বেঁচে আছি, খুব বেশি দিন নাই, এই কদিন আমি রাজ করেই যাই। সেই জন্য ডক্টর ইউনূস এটা করতে পারছে। কিন্তু বিএনপি বা জাতীয় পার্টি, জামাত, অন্য কোনো দল আসলেও এটা করতো না, কারণ তারা তো জানে তাদের দল আছে, তাদের কর্মী আছে, নেতা আছে, বিভিন্ন বয়সের মানুষ আছে, এটা এই দেশে এই জাতির কাছে অ্যাকাউন্ট দিতে হবে। ডক্টর ইউনূস মনে করছে এক পা কবরে চলে গেছে, যা করার করে যায়, কারণ ধর্মে তো বিশ্বাস করি না, পরজগৎ বলে তো উনি কিছু নাই বলেই মনে করে। উনি এটা মনে করে, যদিও আমরা ধর্মে বিশ্বাস করি, কিন্তু তিনি তো ধর্মে বিশ্বাস করেন না। তিনি একজন নাস্তিক মানুষ, কিন্তু দেখান উনি মৌলবাদীদের গডফাদার। চিন্তা করি দেখেন, জামাতে ইসলামের বগলে নিয়ে নিয়ে ঘুরে, বিভিন্ন মাজারে মাজারে যায়, কিস্তি টুপি মাথায় দিয়া মানুষকে প্রডলেন্টলি নিজের চেহারাটা উপস্থাপন করে। তো সেই জন্য বলছি, বাংলাদেশ পড়ছে আজ একটা মহা বদমাইশের খপ্পরে। এই বদমাইশের হাত থেকে এই জাতি, এই সমাজ, এই দেশকে যদি তুলে আনতে হয়, বুদ্ধির মুক্তি, চিন্তার স্বাধীনতা, সাংস্কৃতিক ধারাবাহিকতা এবং হাজার বছরের আমাদের যে ঐতিহাসিকভাবে যে আমাদের ঐতিহ্য, সেটাকে লালন করতে হলে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিককে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যার যা শক্তি আছে, যার যা ক্ষমতা আছে, তাই নিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু 1971 সালে 7 মার্চে তো সেটা বলেছিলেন, আপনাদের গত 16 তোমাদের বছর মনে যা ছিল কিছু না? আছে তাই নিয়ে সেটা প্রস্তুত আপনাদের থাকো। গত 16 বছর মনে ছিল না? সেটা আপনাদের গত 16 বছর মনে ছিল না?
না, আমাদের মনে ছিল না তো তাই না, আমরা মনে ছিল না আমাদের যদি অপরাধ হয়, আমাদের যদি অন্যায় হয়, আমরা তো বিচার মাথা পেতে নিব। একটা সভ্য রাষ্ট্র, বিচার আছে, আইন আছে, শাসন আছে। আপনি আমাদের বিচার করেন, আমরা তো তার বিরোধী না। কিন্তু আপনি তো আমাদের বিচার করতে আসেন নাই, আপনি আসছেন দর্শন করতে, হত্যা করতে, লুণ্ঠন করতে। আপনি প্রতিবন্ধী লোককে, এই যে 2 দিন আগে 3 দিন আগে এই মুরাদনগরে যে ঘটনাটা ঘটলো, সভ্য দুনিয়াতে এরকম কয়টা ঘটনা ঘটে, পৃথিবীতে কয়টা ঘটনা আপনি দেখেছেন এরকম? কারণ এখন আপনি যে আমাকে বলছেন আমার রিপ্লেসমেন্ট আপনি ডক্টর ইউনূসকে মনে করেন, আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট আওয়ামী লীগ বিএনপি কে মনে করেন। হ্যাঁ, মনে করতে পারেন, কিন্তু ডক্টর ইউনূস না। কারণ কি, আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমরা যখন দেশ চালিয়েছি, আমাদের অনেক ডিফেক্ট ছিল, এটা আমি বিশ্বাস করি। ডেমোক্রেসি আমরা প্রপারলি ফাংশনিং করতে পারি নাই, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ তো কোনো ফেরেশতারা চালায় না, মানুষেরাই চালায়। মানুষের ভুল ত্রুটি আছে, অন্যায় আছে, নির্যাতন নিপীড়ন যদি করে থাকে, সেটার বিচার আপনি করেন, আমরা মাথা পেতে নেব। কারণ দেশকে বিশ্বাস করি, এই দেশকে শাসন করার জন্য যারা আসবে, তারাই আইনগতভাবে অন্য নাগরিকের বিচার করবে। জি। আপনিও করেন, আমাদের ওটা সমস্যা নেই, কিন্তু আপনি দর্শন করবেন কেন? আপনি মানুষের বাড়ি জ্বালাবেন কেন? 32 নাম্বার ভাঙবেন কেন? আপনি কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে আপনি আমার বাড়ি নিয়ে যান, আপনি আমার বাড়িতে হামলা চালাবেন কেন? আপনি যদি মনে করেন আমি দুর্নীতি করেছি, অন্যায় করে টাকা কামিয়েছি, আপনি আমাকে কোর্ট থেকে আদেশ এনে আমার বাড়ি থেকে উঠাইয়া দেন। কারণ রাষ্ট্র তো আপনাকে ক্ষমতা দিয়েছে। তা আপনি যদি সেটা না করে আমাকে দর্শন করতে আসেন, আমার বোনকে উঠাই নিতে আসেন, আমার বাড়ি দখল করে নেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেন, আগুন লাগিয়ে দেন, এ তো মানুষের কাজ না, এটা তো জি, বর্বর, অসভ্য এবং শয়তানের জি। কাজ। আপনি কি জি, শয়তানের ছোট ভাই? মঞ্জু ভাই, জি, জি, বুঝতে পেরেছি। জনাব মঞ্জুরুল হক, আপনি শুনছিলেন যে আমাদের মনিরুল ইসলাম বলছিলেন যে তাদের আওয়ামী লীগের আমলে যেই যে তাদের যে দুর্বলতা, যেই তারা যেই অন্যায়ের সঙ্গে যুক্ত ছিল, সেগুলো ছিল তাদের বিচার, তারাও চায় যে তাদের যারা অন্যায় করেছে সেগুলোর বিচার হোক। কিন্তু বর্তমানে তো আইনের শাসনই নেই। তো সেই ক্ষেত্রে আহ তারা বলছে যে যেহেতু আন্তর্জাতিক অঙ্গনে তাদের নিয়েও, তাদের অপরাধেরও বিষয়গুলো, তাদের মানে মোট কথা হচ্ছে কি, তাদের যে একটা ভালো ইমেজ আছে আন্তর্জাতিক অঙ্গনে তা নয়, ফলে তাদের সময় লাগছে। কিন্তু তাই বলে বাংলাদেশের সাধারণ মানুষ এরকম ভুক্তভোগী হবে? বাংলাদেশের সাধারণ মানুষ আইনের শাসন থেকে বঞ্চিত হবে, যেখানে সেখানে তাদেরকে পিটিয়ে হত্যা করা হবে। আওয়ামী লীগের যে সমস্ত তৃণমূলের কর্মীরা কোন রকম দুর্নীতির সঙ্গে, কোনো ক্ষমতার সঙ্গে যুক্ত ছিল না, আজকে তো তারাই আক্রান্ত হচ্ছে, তারাই নিহত হচ্ছে, তাদেরই বাড়িঘর জ্বালিয়ে পড়ে দেওয়া হচ্ছে, তারাই পথে পথে ঘুরছে। তো এগুলোর দায় কি তারা নেবে? আপনি আপনার টপিকে থাকুন। আমরা যদি টপিকে থাকি তাহলে দেখব আমাদের টপিকটা আজকে হচ্ছে আওয়ামী লীগের বিচার না, আমাদের টপিকটা হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি। এখন জি, ও মনিরুল ভাই স্পষ্ট করেই বলে দিয়েছে যে এটা কিসের শাসন। তো এটা যে শাসন, সেই শাসনের কাছ থেকে আপনি এর থেকে ভালো কিছু আশা করতে পারেন না, আমরা আশা করি না, তো জনগণও আশা করে না। এখন আমাদের আহ, জনগণের ব্যাপক যে অংশটা কৃষক শ্রমিক, সেই অংশটা সৌভাগ্য হলো যে তারা রাজনীতির এই কঠিন জটিল মারপ্যাচের ভেতরে আসে না, তারা সে কারণে একটু নিরাপদ অবস্থানে আছে। আর যে মানুষগুলো বিবেক দ্বারা তাড়িত হয়, যে শিক্ষিত মানুষগুলো পড়াশোনা জানে, একটু বিবেকবান, তারা যখন বিবেক দ্বারা তাড়িত হয় তখন তারা কিন্তু মুখ বন্ধ করে রাখতে পারে না, তারা ভয়েস রেজ করে, তারা কথা বলে, প্রতিবাদ করে, প্রতিরোধ করার চেষ্টা করে এবং তারা মারা যায়। এখন যতগুলো লোক মারা গেছে গত 5 তারিখের পর থেকে, গত 5 আগস্টের পর থেকে, সবাই কিন্তু আওয়ামী লীগের না। সাধারণ অনেক মানুষ মারা গেছে যারা কোনো রকম কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত না, তারা মারা গেছে। এই যে যে 3জন মানুষ মারা গেল কুমিল্লার মুরাদনগরে, বা তার আগের দিন যে মহিলা ধর্ষিতা হলেন, বা মঞ্জুরুল ভাই যেটা বললেন যে 2জন প্রতিবন্ধী মানুষকে যে হত্যা করা হলো, এরা কিন্তু কেউ আওয়ামী লীগ করে না। প্রথম কথা হলো ডক্টর ইউনূস প্রথম থেকে যে মিথ্যাচারটি করে আসছেন, সেই মিথ্যাচারটি হলো যে সংখ্যালঘু, ভারতকে খুশি করার জন্য বা ভারতকে সন্তুষ্ট রাখার জন্য যে যে সংখ্যালঘুদের উপরে এখানে আক্রমণ করা হচ্ছে, সেটা সংখ্যালঘুত্বের কারণে না, ধর্মের কারণে না, এটা পলিটিক্যাল রিজন। তারা আওয়ামী লীগকে সমর্থন করত, তাই আওয়ামী লীগের দুঃশাসনের মানুষ ক্ষুব্ধ হয়ে, আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ হয়ে এদের উপরে আক্রমণটা করছে। এটা ধীরে ধীরে কমে আসবে। এই মিথ্যাচারটি উনি আগস্ট মাসে করেছিলেন, সেপ্টেম্বর মাসে করেছিলেন, এবং স্টিল নাও উনি এটি করে যাচ্ছেন, তাই না? তো বিষয়টা তো এটা না। একজন হিন্দু রমণী, তিনি জীবনেও হয়তো ভোট দিতে যাননি, তার বয়স যদি 15 হয়, সে ভোট দিবে কি করে? আজকে যে শিশুটি মারা গেছে মুরাদনগরে, সে তো ভোটার না, সে আওয়ামী লীগকেও ভোট দেয়নি, বিএনপি কেও ভোট দেয়নি, তাকে তাকে কেন মরতে হলো?
তো এই ধরনের মানে যদি আমরা বলি যে সমাজে অরাজকতা বা এনার্কি তৈরি হলে মানুষ মারা যায়, সেটা বিএনপির আমলেও মারা গেছে, জাতীয় পার্টির আমলেও মারা গেছে, আওয়ামী লীগের আমলেও মারা গেছে। কিন্তু এখন যেটা মারা যাচ্ছে সেটা হলো আগে থেকে প্ল্যান করা হচ্ছে। যে পটিয়ায় যে থানায় যে হামলাটা হলো, আগের দিন কেন হামলাটা হলো, যে তিনি একটি বৈষম্য বিরোধীদের মিছিলে বা জুলাই যে উৎসব করতে যাচ্ছে তারা, সেই মিছিলের সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন যে এই মিছিল করতে দেওয়া হবে না। এবং ওই দিন তাকে ঘোষণা দেওয়া হয়েছিল যে তাকে তার রক্ত ঝরাতে হবে, প্রকাশ্যে ফেসবুকে ঘোষণা দেওয়া হয়েছিল। এবং তার পরদিন সকালবেলায় তাকে অফিসিয়ালি ওখান থেকে প্রত্যাহার করা হয়েছে, তার ডিমোশন করা হয়েছে এবং তার থানা লুটপাট ভাঙচুর করা হয়েছে, লালমনিরহাটে থানা ভাঙচুর করা হয়েছে। এগুলো হচ্ছে ছোটখাটো এনার্কি না, এগুলো হচ্ছে প্ল্যান। এগুলো প্ল্যান হয়ে যায়। এই প্ল্যানটাও কিন্তু আমি আবার পিছনে নিয়ে যাই, সেই হিটলারের আমলে নিয়ে যাই। হিটলার আইকম্যানকে বলেছিল মানুষকে এই পরিমাণ টর্চার করতে হবে, এই পরিমাণ নির্যাতন করতে হবে যেন একটা নির্যাতন দেখে, একটা মানুষের অত্যাচার দেখে যেন হাজারটা মানুষ আতঙ্কে কাঁপতে থাকে। তো এই ঘটনাটা হিটলারের সময় ঘটেছিল। তো সেই ঘটনাটাই বাংলাদেশে এখন আবার রিওয়াইন্ড করে ঘটছে, যে একটি হিন্দু পরিবারকে মঞ্জু ভাই সরি, আমি আপনার কথার মধ্যে একটুখানি যোগ করে দিতে চাই। আপনি তো হিটলারের আমলে গেলেন, আমি যদি আরো 200-300 বছর আগে যাই, যখন মুসলমানরা বাংলা দখল করলো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, তারও আগে মাহমুদ শাহ, আপনি যদি ইতিহাসে আমি জানি আপনি ইতিহাস পড়েছেন, তখন আপনারা দেখবেন তখন তারা বাংলা দখল করে মন্দিরগুলোর উপরে তারা গরুর মাংস বা গরুর মাথা ঝুলিয়ে রাখতো, পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য। আর মানুষ ভয়ে দিক বিদিক পালিয়ে যেত, এরকম বর্ণনা আমরা ইতিহাসে শুনি। সেটা হলো হচ্ছে যে ভয়টাকে শুধু ভয় হিসাবে না রেখে এটাকে মানে সিভিয়ার প্যানিক হিসাবে রূপ দিতে পারলে তারপরে আপনার স্বাভাবিক যে বোধ শক্তি সেটা কিন্তু আর থাকে না। আপনি স্বাভাবিক কথা বলতে পারবেন না, আপনি স্বাভাবিকভাবে বাড়ি থেকে বেরোতে পারবেন, আপনি তখন জড়বস্তু হয়ে যাবেন। এই প্যানিকটা এটা সারা বিশ্বে সব জায়গায় চলে, আমাদের সাবজেক্ট ওটা না। আমি যেটা বলে সেই সময় বলতে চাচ্ছিলাম, আপনি কোয়াডের যে প্রশ্নটি করছিলেন যে কোয়াডে বাংলাদেশ যোগ দিতে চাচ্ছিল, এটা বাংলাদেশ যোগ দিতে চাচ্ছিল না। কোয়াডে জাপান বলেছিল বাংলাদেশকে নেওয়ার ব্যাপারে প্রপোজ করেছিল, ভারত সেটা নেয়নি। কারণটা হলো যে সেটা কোয়াডটাকে এক ধরনের জোট মনে করা হয়, যে জোটের প্রধান এজেন্ডা হচ্ছে চীনকে রুখে দেওয়া। কোয়াড তৈরি করেছে তো আমেরিকার এজেন্ডায়, তো কোয়াডের আমেরিকান এজেন্ডার ফার্স্ট টপিক হচ্ছে যে প্রোটেক্ট দ্য চীন। তো সেখানে ভারতের স্বার্থ আছে চীনকে প্রোটেক্ট করে দেওয়ার জন্য, জাপানের স্বার্থ আছে, অস্ট্রেলিয়ার স্বার্থ আছে, কারণ অস্ট্রেলিয়া এবং জাপান এই দুইটি দেশই চীনের সামরিক শক্তিতে ভীষণ রকম ভয় পায় এবং সামরিক শক্তির কারণে তারা ব্যতিব্যস্ত হয়ে থাকে নিজেদের সামরিক শক্তি সঞ্চয় করার জন্য বা নিজেদের সেভ করার জন্য। আপনি অস্ট্রেলিয়া ঘিরে কিন্তু চীনের একটা বেল্ট আছে, পাপুয়া নিউগিনি থেকে শুরু করে অস্ট্রেলিয়া, টোটাল অস্ট্রেলিয়া বেল্টের ভিতরে চীনের সাবমেরিন ঘোরাঘুরি করে। অস্ট্রেলিয়া শঙ্কিত, জাপান শঙ্কিত, তাইওয়ান শঙ্কিত চীনের জন্য। সেই জন্য চীন বিরোধী একটি জোট করা হয়েছিল কোয়াড। এখন সেই কোয়াডের অন্যতম মেম্বার ভারত এবং অন্যতম মেম্বার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মজার ব্যাপারটা দেখুন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করে চীনের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করতে চাচ্ছে, বাণিজ্যিক আক্রমণ হোক বা সামরিক আক্রমণ হোক, হোয়াট এভার ইট ইজ। আর সেই মার্কিন যুক্তরাষ্ট্র আবার ভারতের সাথে কোয়াডে আছে, ভারতের সঙ্গে চীনের দ্বন্দ্ব আছে। পাশাপাশি ভারত এবং চীন দুই দেশের কেউই চায় না যে বাংলাদেশে এসে মার্কিন একটি ঘাঁটি গড়ুক। তো এই জায়গাটায় হচ্ছে ডক্টর ইউনূস হচ্ছে এই 3-4টি পক্ষের রেসের ঘোড়া। ডক্টর ইউনূসকে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বসিয়েছে, বসানোর পরে ডক্টর ইউনূসকে দিয়ে এখানে করিডোর দেওয়ানো হবে। ডক্টর ইউনূস একবার চীনকে ডাকবে, একবার জাপানকে ডাকবে, একবার আমেরিকাকে ডাকবে, ডেকে ভারতকে ভয় দেওয়ার চেষ্টা করবে। আবার যখন ভারত হুমকি দেবে তখন চীনের কাছে আশ্রয় নেবে, জাপানের কাছে আশ্রয় নেবে, আমেরিকার কাছে আশ্রয় নেবে। এটা হচ্ছে পলিসি। এই পলিসি খুব বেশি দিন চলে না। বেশি দিন এই জন্য চলে না কারণ আমেরিকা যে উদ্দেশ্যে তাকে বসিয়েছিল এখানে, সেই উদ্দেশ্যটা পুরোপুরি সফল হয়নি। সফল হয়নি মানে কি, আমেরিকা নিজে কমিটেড হচ্ছে যে ওয়ার অন টেরর, এটার ব্যাপারে আমেরিকা নিজে কমিটেড। এবং আমেরিকার যে বর্তমানে যে
ক্যাবিনেট আছে, সেই ক্যাবিনেটের পাওয়ারফুল যে লোকগুলো, সেই পাওয়ারফুল লোকগুলো হচ্ছে এন্টি ইসলামিস্ট। হ্যাঁ, তো এই এন্টি ইসলামিস্ট একটি রেজিম আমেরিকা এখন শাসন চালাচ্ছে, সেই রেজিমটি বাংলাদেশে একটি জঙ্গিবাদ গড়ে উঠবে এবং বাংলাদেশ আরেকটি আফগানিস্তান হয়ে উঠবে, এইটি কোনোভাবে মেনে নেবে না। তো যখন তারা দেখতে পাচ্ছে যে বাংলাদেশ বলেন আপনি? আমরা তো জানি বা আমরা যেরকমটি দেখছি কিংবা বিভিন্ন ইনফরমেশন যেগুলো, তাতে অনেকেই অভিযোগ করেন যে বিন লাদেন আমেরিকার সৃষ্টি, আইএস এর অভিযোগ পিছনে না, সবচেয়ে বড় আর্থিক না যোগান আমেরিকার। না তো না, আমেরিকার এমন এটা কি টাকা এটা পড়েছে অভিযোগ না, বাংলাদেশের জন্য তারা এই জঙ্গিদেরকে প্রমোট করবে না? না এটা বাংলাদেশ ধ্বংস অভিযোগ হয়ে না, যাবে। এটা শুনুন শুনুন, এটা আমেরিকার বিরুদ্ধে, এটা অভিযোগ না, এটা সত্য। লাদেনকে, আইএসআই কে আমেরিকা তৈরি করেছে, হামাসকে তৈরি করেছে, এটা সত্য, এটা অভিযোগ না, তাহলে এটা আজকে প্রমাণিত বাংলাদেশের সত্য। জঙ্গিদেরকে তারা প্রমোট করবে না? হাউ ডু ইউ নো? এটাই পলিটিক্স, এটাই পলিটিক্স। যে আপনি কি হাসিনা যখন শেখ হাসিনা যখন আমাকে ইয়ে করেছে, ইগনোর করেছে, আমি তখন তাকে কাকে কাকে দিয়ে আমি তাকে উৎখাত করাবো? তার এন্টি শক্তিকে দিয়ে। সেই এন্টি শক্তিটা যখন তাকে উৎখাত করবে, তখন সে আমার ফেভারের শক্তি। সেই আমার ফেভারের শক্তিটা যখন আমার জন্য মাথা ব্যথার কারণ হয়ে যাবে, তখন সে আমার ফেভারের শক্তি না। তালেবানকে সৃষ্টি করেছে কে? আমেরিকা। তালেবান যখন আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে গেছে, তখন কি আমেরিকা আফগানিস্তান দখল করেনি? করেছে। 20 বছর আমেরিকা আফগানিস্তান দখল করে রেখেছিল। 20 বছর পরে যখন দেখেছে যে আফগানিস্তান থেকে তার যা যা নেওয়ার, হেরোইন ব্যবসা থেকে শুরু করে রেয়ার মিনারেল আর্থ থেকে শুরু করে যা যা নেওয়ার, সব নেওয়া শেষ, তখন আমেরিকা এখান থেকে চলে গেছে। আমেরিকা কিন্তু যুদ্ধে পরাজিত হয়ে তালেবান থেকে যায়নি, আফগানিস্তান থেকে যায়নি। বাংলাদেশেও সেটা ঘটছে। বাংলাদেশে যে শক্তিটাকে দিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার দরকার ছিল, আমেরিকা সেই শক্তিটাকে ব্যবহার করেছে। ব্যবহার করার পরে এই শক্তিটাকে বলা ছিল যে তোমরা এই পর্যায়ে পর্যন্ত থাকবা, এই লিমিটটা ক্রস করবে না। হ্যাঁ, তারা লিমিটটা ক্রস করেছে। তারা যখন লিমিটটা ক্রস করেছে, এইবার আমেরিকার ক্যাবিনেটের থেকে, আমেরিকার সিনেটরদের থেকে, প্রেসিডেন্ট ট্রাম্প তো ওখানে সর্বময় ক্ষমতার অধিকারী না। এটা তো বাংলাদেশ, ভারত, পাকিস্তান না যে এখানে একজন প্রধানমন্ত্রী বা একজন প্রেসিডেন্ট সবকিছু পারবেন, তা তো না। আমেরিকার ফেডারেল গভর্নমেন্ট সিস্টেমে যখনই ভেতর থেকে প্রতিবাদ এসছে যে এই মুহূর্তে বাংলাদেশকে থামাতে হবে, আদারওয়াইজ ইট উইল বি এ নেক্সট আফগানিস্তান। সুতরাং সেখানে কোয়াডে এই বিষয়টি আলোচিত হয়েছে এবং আলোচিত হবে। এবং আইসিসিতে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা হচ্ছে, সেটা যদি সত্যি সত্যি মামলা যদি রান করে, যদি ওয়ারেন্ট ইস্যু হয় বা রেড কর্নার লেটার ইস্যু হয়, সেটি বাংলাদেশের জন্য খুব অপমানজনক। তো এই অপমান ইউনূস সাহেবের কিছু হোক না হোক আমাদের হয়। হ্যাঁ, আমাদের দেশের একজন ইয়েকে, শীর্ষ পদের লোককে আইসিসির নামে আইসিসিতে মামলা হবে, এটা আমাদের জন্য হয়। তো এরকম মামলা হওয়া মানেটা কি? মামলা হওয়া মানে হচ্ছে ইটস এ ওয়ার্ল্ড রেকর্ড। পৃথিবীতে আজ পর্যন্ত কোন নোবেল লরিয়েটের এগেনস্টে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মামলা হয়নি, মিথ্যাচার করার জন্য মামলা হয়নি। এনার বিরুদ্ধে যদি হয়, তো এই যে জিনিসগুলো, প্রসেসগুলো শুরু হয়েছে পশ্চিমা দেশগুলোতে। মিয়ানমারের অং সান সুচির বিরুদ্ধে তো অনেক রকম অভিযোগ আছে মানবাধিকার লঙ্ঘনের। অভিযোগ আছে, কিন্তু মামলা না, আইসিসিতে মামলা হয়নি। তার অভিযোগটা তার সেনাবাহিনী তার উপরে ফলিয়েছে। তার অভিযোগের কারণে, তার স্বজনপ্রীতির কারণে বা তার অপশাসনের কারণে সেনাবাহিনী তাকে কপ করে, তাকে সরিয়ে দিয়ে গৃহবন্দী করে সেনাবাহিনী দেশ শাসন করছে 4 বছর ধরে। আমার বক্তব্যটা ওই জায়গাটা না। আমার বক্তব্যটা হচ্ছে বাংলাদেশের সকল শক্তি এই অপশক্তিকে রুখতে ফেল করেছে, আনফরচুনেটলি ফেল করেছে। এবং এখন যে বড় বড় কথা বলছে সবাই, টক শোতে বলছে, চ্যানেলে, টিভি চ্যানেলে বলছে, পত্র পত্রিকায় বলছে, এইটি ঠিক হচ্ছে না, ওইটি ঠিক হচ্ছে না, এইটি বেআইনি হচ্ছে, ওইটি আইনসম্মত নয়, এই কথাগুলো বাকওয়াজি। প্রথম দিন থেকেই বেআইনি কাজ কারবার হচ্ছে, প্রথম দিন থেকেই। সুতরাং আজকে যে আইনি বেআইনি হচ্ছে আর গত 5 মাস আগে বা 3 মাস আগে আইনি কাজ হয়েছিল, ব্যাপারটা এরকম না। তো এই লোকগুলো ফেল করেছে, এটি হলো সত্য। বাংলাদেশের বাহিনীগুলো ফেল করেছে, এটি হলো সত্য। এখন হয় ফেল করেছে, অথবা তারা পেট্রোনাইজার, ওয়েল উইশার, স্টেক হোল্ডার, আপনি যাই বলুন, হয় তারা স্টেক হোল্ডার অথবা তারা ফেল করেছে। তাহলে কি উপায় থাকে বাংলাদেশের জনগণের সামনে? একটি উপায় থাকে, আন্তর্জাতিক মাধ্যম, আন্তর্জাতিক শক্তি। আন্তর্জাতিক শক্তি আমাদের বিষয় নিয়ে মাথা ব্যথা করবে, তাদের এমন ফুসরত নাই, এমন টাইম নাই।
যে সবকিছু বাদ দিয়ে বাংলাদেশকে নিয়ে তারা মেতে থাকবে। কিন্তু তারপরেও যখন দেখবে যে বাংলাদেশের মতো একটি দেশে যদি এই ধরনের একটি রেজিম পাকাপোক্তভাবে আসন গাড়ে, তাহলে এই সারাউন্ডিং এরিয়ার জন্য সেটা বিপজ্জনক। ভারতের জন্য বিপজ্জনক, মায়ানমারের জন্য বিপজ্জনক, চীনের জন্য বিপজ্জনক, ভুটান নেপালের জন্য বিপজ্জনক। সেই জন্য তারা ভূমিকা নেবে। এই ভূমিকাটা নেওয়া শুরু হয়েছে, এবং বাকি যেটুকু ঘটবে সেটুকু হচ্ছে ইন্টারনাল যে কলিশন আছে এদের ভেতরকার। এই যে বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য দলগুলো এবং সরকারের ভিতরে যে একাধিক মতবাদের লোক আছে, সবাই তো দালাল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরেও কিন্তু একাধিক মতবাদের লোক আছে। এই সবকিছু মিলিয়ে একটা অভ্যন্তরীণ সংকটে তারা পড়তে যাচ্ছে। জুলাই মাসেই পড়বে, এই যে এই মাস চলছে এই মাসেই পড়বে। এই সংকট থেকে উদ্ধার তারা পাবে না, এবং এই উদ্ধার না পাওয়ার কারণে এখন যারা স্বপ্ন দেখছে এই নির্বাচন হবে, আমি ভোট দিতে পারবো, আমি এতদিন ভোট দিতে পারিনি, এসব এসব কোনো কথা ঠিকবে না, ঘুরে বালি, এগুলো সব ফালতু বাকওয়াজি হয়ে যাবে। যেটা ঘটতে পারে সেটা হলো বাংলাদেশের জনগণকে মাঠে নামানোর জন্য কোনো শক্তি বাংলাদেশে নেই। আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, জাতীয় পার্টি বলুন, জামাত বলুন, বামপন্থী দল বলুন, কোনো একটি দলের ডাক দেওয়া ছাড়া বাংলাদেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ কখনো রাস্তায় নেমে আসে না স্বপ্রণোদিত হয়ে। রেকর্ড নেই, আসে না, আসার কথাও না তাদের। তারা 3 বেলা খেতে না পেলে 2 বেলা খাবে, 1 বেলা খাওয়া বাদ দেবে। 2 বেলা খেতে না পারলে 1 বেলা খেয়ে বাকি 2 বেলায় আল্লাহ আল্লাহ করবে যে আমার যেন কপালে যেন আগামীকাল খাদ্য জোটে। কিন্তু তবুও তারা রাস্তায় নামবে না। কখন নামবে? যখন তাদেরকে ডাক দেওয়া হবে। এই ডাকটা দেওয়ার জন্য কোনো দল বাংলাদেশ এখন অবশিষ্ট নেই। সুতরাং এই জিনিসটি আরো কয়েক মাস, আরো কিছুদিন চলবে। আমাদেরকে দেখতে হবে এই অপসংস্কৃতি, এই খুন খারাপি, এই মব ভায়োলেন্স, এই যে টর্চার, নির্যাতন, এগুলো দেখতে হবে। জি, কিছু করার নেই। মঞ্জু ভাই, আমাকে আপনার কথা ধরে আমার আরো কয়েকটা জিনিস মাথায় আসলো। ধরেন কোয়াডের ব্যাপারটা, কোয়াডের বাংলাদেশে যুক্ত হলে বাংলাদেশের কি লাভ কি ক্ষতি? অনেকেরই একটা আশঙ্কা আছে যে যদি কোয়াডে যুক্ত হয় বাংলাদেশ, বা যুক্ত করা হয়, ইন দ্যাট কেস বাংলাদেশ ওই যে ভুটান কিংবা সিকিমের মতো রাষ্ট্রে পরিণত হয় কিনা, এরকম একটি অভিযোগ বা এরকম একটা না, পার্সপেক্টিভ। এই বিষয়ে কিছু বলার উপায় নেই নেই কারণ কারণ বাংলাদেশ কোয়াডে যাওয়ার মতন কোনো সম্ভাবনা নেই, মানে 1% সম্ভাবনাও নেই। আমি শুনতে পাচ্ছি যে বাংলাদেশ, তাদেরকে দেওয়া হবে। না 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 না, এটা একদম ভুয়া কথা। আপনাকে বরং যেটা হতো, যে গত 2 বছর আগে যখন ব্রিক্স এর সম্মেলন হলো, ব্রিক্সে মোট 5টি দেশ ছিল, সেখানে আরো অনেকগুলো দেশ নেওয়া, আর 10টি দেশ নেওয়া হলো, এবং 16টি দেশ নেওয়া হলো পর্যবেক্ষক হিসাবে। সেখানে বাহারিনের মতো দেশকে নেওয়া হয়েছে, কাতারের মতো দেশকে নেওয়া হয়েছে, বাংলাদেশকে নেওয়া হয়নি। বাংলাদেশের যে প্রপোজাল ছিল সেই প্রপোজালে সরাসরি ভেটো দিয়েছে ইন্ডিয়া এবং চীন। দরকার নেই বাংলাদেশকে নেওয়ার, এটা একটা মাথা ভারী ব্যাপার, এটা বোঝা। ব্রিক্সটা আপনার সামরিক জোট না, ব্রিক্সটা হচ্ছে অর্থনৈতিক জোট। এখন মানে বাংলাদেশের ব্রিক্স, প্রপোজালটা কি ছিল? বাংলাদেশের প্রপোজালটা কি ছিল? বাংলাদেশ অ্যাপ্লাই করেছিল ব্রিক্সে যাওয়ার জন্য, ওকে। কিন্তু সেখান থেকে বলা হয়েছে বাংলাদেশকে এই মুহূর্তে নেওয়ার কোনো সুযোগ নেই। কারণটা কি? কারণটা হচ্ছে যে বাংলাদেশ সেই সময় আপনার আমেরিকান বলয়ে অষ্টে পৃষ্ঠে জড়িত ছিল, আর ব্রিক্স এর ভিতরে কোনো আমেরিকান লবির কোনো দেশ সেই সময় ছিল না। পরবর্তীতে সৌদি আরব এবং আমিরাতকে নেওয়ার কারণে, সৌদি আরব এবং আমিরাত টোটালি হচ্ছে আমেরিকান বলয়ের লোক, আমিরাতকে নিল, সৌদি আরবকে নিল, হয়রাজ বাংলাদেশকে নেয়নি, তাই না? তো ব্রিক্সে যেখানে নেয়নি, এটি একটি অর্থনৈতিক সংগঠন, সামরিক সংগঠন না, সামরিক জোট না, সেখানে কোয়াডের মতো দেশে সিলেক্টিভ যে 4টি দেশ, সেই জায়গায় বাংলাদেশে যাওয়ার পসিবিলিটি একেবারেই জিরো, কোনো সম্ভাবনা নাই। বুঝতে পেরেছি। আরেকটি বিষয় যে আন্তর্জাতিক অঙ্গনে যেই প্রতিক্রিয়াগুলো দেখছেন, তো এটার জন্য সংগঠিতভাবে কিছু কি উদ্যোগ দেখেন? আর আপনি বলছেন এই জুলাই একটা কিছু ঘটবে, সেটি কি? জুলাই ঘোষণার পরে এদের যারা স্টেক হোল্ডার আছে, সেই স্টেক হোল্ডাররা 2 ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ জুলাই ঘোষণার পক্ষে থাকবে, এক ভাগ বিপক্ষে চলে যাবে। এমন কি হতে পারে জামাত বিপক্ষে চলে যাবে। তো জামাত হচ্ছে সরকারের সবচেয়ে স্ট্রং একটা এলাই, তাই তো? তো সেই স্ট্রং এলাইটা যদি চলে যায়, যেমন ধরুন আপনি জাতিসংঘের যে এখানে অস্থায়ীভাবে যে একটা অফিস করা হলো, মানবাধিকার একটা অফিস করা হলো, কথিত হচ্ছে বা আলোচিত হচ্ছে যে সেই অফিসের ভদ্রলোক হচ্ছেন এলজিবিটি। তো এখন
এই জিনিসটা তো বাংলাদেশে তো সমকাম নিষিদ্ধ। সমকামী একজন ভদ্রলোক যদি জাতিসংঘের দূত হয়ে বাংলাদেশে আসে এবং এখানে থাকেন, এটি একটি কেওয়াস সৃষ্টি করবে। তেমনি ধরুন যে জুলাই ঘোষণাপত্র নিয়ে জামাতের একটা অভিযোগ আছে, জামাতের কিছু প্রপোজাল আছে, যে প্রপোজালটা আলী রিয়াজ সাহেব আমলে আনেননি। সুতরাং জুলাই ঘোষণা করার সাথে সাথে এনসিপি, জামাত, বিএনপি, এই যে ত্রিমুখী যে সংঘাতটা, সেইটি আরো স্পষ্ট হবে। এটাকে আমি বলছি যে অভ্যন্তরীণ সংকট। এই অভ্যন্তরীণ সংকটের সাথে বহির্বিশ্বের যে চাপটা আছে, সেই সংকটটি পয়েন্ট আউট হলে বা ডট গুলো মিলে গেলে তবেই ডক্টর ইউনূসের সরকারটা ভালনারেবল হবে, আদারওয়াইজ তাকে আর কেউ সরাতে পারবে না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আরেকটি বিষয়, আপনি বলছিলেন যে সেনাবাহিনী স্টেক হোল্ডার কিনা, হ্যাঁ, তো আপনার কি সন্দেহ আছে সেনাবাহিনী স্টেক হোল্ডার না? না, স্টেক হোল্ডার যে না, এটা তো কোনো সন্দেহ নেই, কারণ স্টেক হোল্ডার না হলে তো সেনাবাহিনী রিয়াক্ট করতো। সেনাবাহিনীকে এত অপমান করা হয়েছে, সেনাবাহিনী এতবার যে আলটিমেটাম দিয়েছে এবং সেই আলটিমেটাম গুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, ওয়েস্ট পেপার বাস্কেটে ছুড়ে ফেলা হয়েছে আলটিমেটাম গুলোকে। তাইলে সেনাবাহিনীর প্রধান রিয়াক্ট করতেন, তিনি রিয়াক্ট করেননি। তিনি যেটা রিয়াক্ট করেছেন সেই রিয়াক্ট গুলো হচ্ছে এটা অফিসিয়াল অর্ডার, যে অফিসিয়াল নর্মস বলে আর কি যেটা বলে সেইটি। তাহলে আপনি তো এটা খুব কমন একটা বিষয় যে আপনি একজন নিরস্ত্র একজন বেসামরিক লোককে ক্ষমতায় বসাবেন, তার প্রোটেকশনটা কে দেবে? আপনি হাসিনা সরকারকে 16 বছর যার বাংলাদেশের শেকড় গজিয়ে গিয়েছিল, পান দোকান থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত সব সব জায়গায় আওয়ামী লীগের একটা স্মেল ছিল, সবাই আওয়ামী লীগ করে মনে হতো এরকম জায়গায়। তো সেখানে সেই সরকারকে সরিয়ে দিয়ে আপনি একজন সিভিলিয়ান লোককে এনে বসাবেন, তার প্রোটেকশনটা কে দেবে? তার প্রোটেকশন তো পুলিশ দিতে পারবে না, তার প্রোটেকশন দেবে এটা মাস্ট বি সেনাবাহিনী। তো সেনাবাহিনীকে আপনি তাহলে হাতে নেবেন না? সেনাবাহিনীকে আপনি পক্ষে রাখবেন না? অবশ্যই রাখবেন। তাইলে আমরা এটা যে হলো শুনতে হিসাবে। পাচ্ছি, তাইলে আমরা যে এখন শুনতে পাচ্ছি যে খালেদা জিয়াকে প্রেসিডেন্ট করা হবে, ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী, এরকম একটা কি যেন শুনতে পাই, হ্যাঁ, আপনিও নিশ্চয়ই শুনেছেন। এগুলো ক্যামোফ্লেজ, এগুলো ক্যামোফ্লেজ। খালেদা জিয়াকে ডাকলেও খালেদা জিয়া নিজেও প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতে চাইবেন না। এগুলো ক্যামোফ্লেজ। খালেদা খালেদা জিয়া দেখলাম তিনি জুলাই মাসে প্রথম দিনই তিনি একটি ভাষণ দিলেন জুলাইয়ের সফলতা নিয়ে, সেটা দিতে দেখেছেন পারেন, একটা সেটা হতে পারে, কিন্তু খালেদা জিয়াও প্রেসিডেন্ট হবেন না, ডক্টর ইউনূসও প্রধানমন্ত্রী হবেন না। আচ্ছা, বিষয়টি হচ্ছে যে তারা এখন যে সিস্টেমটায় রেজিম চলছে, মানে ফ্রান্স থেকে এই এরকম সিস্টেম, বলা হচ্ছে, ফ্রান্স থেকে এরকম বলছে আর কি। এখন ফ্রান্স থেকে বলুক, আমেরিকা থেকে বলুক, সাংবাদিকরা বহু জায়গা থেকে বহু কিছু বলে, বহুজন বলে, মানে এগুলোকে আমলে নিতে নেই। এগুলো এগুলো আমি আমি তো একটা জিনিস বিশ্বাস করি, মানে এটা হিন্দি একটা প্রবচন বিশ্বাস করি, যে कुत्ते दो किस्म का होता है, एक भुगते हैं वो काटते नहीं, আর এক হচ্ছে কাটতে হ্যাঁ ও ভুগতে নেই, তাই না? তো আপনি এগুলাকে মনে করেন যে ওটা আপনি হাতির রাস্তায় চলে, পেছন থেকে কুকুরের দল শিয়ালের দল ঘেউ 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 করতেই থাকে, এটা বহু লোক ঘেউ ঘেউ করবে, কিছু যায় আসে না। বিষয়টা হলো যে আমরা বাংলাদেশের অভ্যন্তরে কি ঘটতে দেখছি সেটি হলো বিষয়। এখন বাংলাদেশের মানুষ যদি এরকম হয় যে কেউ একজন আমেরিকা থেকে আমাকে কান পড়া দিল, আমি যে অমককে খুন করে আসলাম, তাহলে তো সেই মানুষটা মানুষ না, তাই না? জি, সেই জি, মানুষটা তো তাহলে অমানুষ। যে আমাকে যদি আমার সরকার বলে যে আপনাকে পাসপোর্টের জন্য লাইন দাঁড়াতে হবে, আমি লাইনে দাঁড়াবো। সরকার আমাকে বলেছে লাইন দাঁড়ালে পাসপোর্ট দেওয়া হবে। সরকার যদি আমাকে বলে যে আপনি এই জায়গায় লাইনে দাঁড়ালে আপনাকে রেশন দেওয়া হবে, আমি লাইনে দাঁড়াবো। কিন্তু আমাকে যদি কলিমুদ্দিন পান দোকানদার সে যদি আমাকে বলে যে আপনি অমুক জায়গায় যান, আপনাকে একটি পারমিট দেওয়া হবে, আমি তো যাবো না। কারণ আমি এই ব্যাপারটা বুঝি যে কে বলছে, ঘোষণাটা কার কাছ থেকে আসছে। এখন বাঙালি যদি অতি আবেগী হয়ে, বাঙালি তো আবেগ সর্বস্ব জাতি, কোনো সন্দেহ নেই এতে, অতি আবেগী হয়ে যদি বিদেশ থেকে কেউ তাকে মন্ত্রণা দিল, সে লাভ দিয়ে চলে গেল, যে সে গেছে, তো গেছে এবং যাবেও, হতেই পারে, এনার্কি হতেই পারে। এখন আশা করি জি, আমরা যে জুলাই ঘোষণাটা আসুক, অভ্যন্তরীণ সংকটটা পেকে উঠুক, বহির্বিশ্বের চাপটা বাড়ুক, উনি নিজের পায়ের তলা দেখবেন যে মাটি নেই। জি। এমনিতে আরেকটি আপনার কাছে শেষ প্রশ্ন রাখছি, সেটি হচ্ছে যে ধরেন অনেকে এরকমও
মানে কোথাও কোথাও থেকে মানে শুনতে পাচ্ছি যে শেষ পর্যন্ত সেনাপ্রধান আসলে টিকে থাকতে পারেন কিনা, তার জীবন নাশের হুমকির কথাও শুনতে পাই। এবং আপনি বলছেন যে ফ্রান্স থেকে যার কথা আমি বলছি তিনি মানে কে বলছে মানুষ এটি বিবেচনা করবে, যদি সত্যি তাই করতো আপনার কথা অনুযায়ী, তাহলে তো আর ফ্রান্স থেকে বলছে ঢাকায় ৩২ নম্বর ভাঙা হতো না। আমরা অনেকগুলো ঘটনাই দেখেছি, ওই ফ্রান্স থেকে বলছে প্রথম আলোর অফিসের সামনে জিয়াফত হচ্ছে, রাইট? এরকম তো অনেকগুলো ঘটনা আমরা দেখেছি। তো হাউ ডু ইউ নো এখন যে এখন ফ্রান্স দেখুন থেকে যে বলছে আর কালকে থেকে রাষ্ট্রপতি হবে না? এখন দেখুন পশ্চিমাদের একটা হিপোক্রেসি হচ্ছে যে তাদের দেশে তারা গণতন্ত্রকে সামান্যতম আঁচড় লাগতে দেন না নিজের দেশে, কিন্তু তাদের অধীনস্থ যে দেশগুলো আছে ক্লায়েন্ট স্টেট, সেইখানে গণতন্ত্র মাঠে মারা যাক, গণতন্ত্র কবর চাপা হয়ে যাক, মাটি চাপা হয়ে যাক, তাদের কিছু আসে যায় না। এটা হলো পশ্চিমাদের হিপোক্রেসি। তো পশ্চিমারা তার দেশে গণতন্ত্রের কারণে তার ওখান থেকে যদি কেউ ভায়োলেন্স তৈরি করে তাকে কিছু বলবে না। সেই ভায়োলেন্সের কারণে যদি তার ক্লায়েন্ট স্টেটে ১০০ জন ২০০ জন লোক মারা যায় বা কোন স্থাপনা ভাঙা যায়, তাতে মিতে আপনার ফ্রান্সের প্রেসিডেন্টের কিছু যায় আসে না, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কিছু যায় আসে না, আমেরিকান প্রেসিডেন্টেরও কিছু যায় আসে না। এটা হলো আমি বলছি পশ্চিমা হিপোক্রেসিটা। এখন ঘটনা হলো যে এই যে বলছে সবাই যে সেনাবাহিনী প্রধান নিহত হতে পারে, নিহত হতে পারেন, সামরিক বাহিনীতে অভ্যন্তরীণ যে কোন্দল এটা সবসময় ছিল বাংলাদেশে। বাংলাদেশে 11টি কুচেষ্টা হয়েছে, তার ভিতরে 5টি কু সফল হয়েছে, বাকি 6টি সফল হয়নি। তো বাংলাদেশে অলওয়েজ সামরিক বাহিনীর ভিতরে এই ধরনের ঘটনাগুলো ঘটে। এই গত 10 মাসে ওয়াকার সাহেবকে সরানোর জন্য একাধিক চেষ্টা হয়েছে, হয়নি। সেটা কেন হয়নি? হয়তো ইন্ডিয়া কৃতিত্ব নেবে, আমাদের কারণে হয়তো হয়নি। পাকিস্তান কৃতিত্ব নেবে যে আমরা করতে চাইছিলাম, সেটা হয়নি। সেটা পরে জানা যাবে। এইসব হিস্ট্রিগুলো পরে আসে, প্রথমে আসে না। যেমন আজকে শেখ হাসিনা চলে যাওয়ার পরে হিস্ট্রিগুলো প্রকাশ হচ্ছে যে ৪৫ মিনিট টাইমটা কেন বরাদ্দ হয়েছিল, বা কেন ৩ তারিখের বৈঠকে এসএসএফ কে নিবৃত্ত রাখা হয়েছিল, কেন সেনাপ্রধান বলেছিলেন আমার লোকজন জনগণের উপরে গুলি চালাবে না। সেনাবাহিনীর কি জনগণের উপরে গুলি চালাবার রেকর্ড নেই? একাধিকবার রেকর্ড আছে, একাধিকবার জনগণের উপরে গুলি চালানো, শুধু না নিজেদের কলিগের উপরে গুলি চালানোর রেকর্ড আছে। জিয়াউর রহমানের আমলে যে জাপানি বিমানটা হাইজ্যাক হয়েছিল, সেই সময় 150 এয়ারফোর্সের লোককে একদিনে মেরে ফেলা হয়েছে। আছে না সেগুলো রেকর্ড? সেগুলো তো বই আকারে ছাপা আছে। তো ঘটনাটা সেটা না। সেনাবাহিনী প্রধান উনিও জানেন যে ওনাকে দুই ভাবেই জবাবদিহি করতে হতে পারে। এক হচ্ছে যে আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় ফিরে আসে, তাদের কাছে জবাবদিহি করতে হতে পারে। আবার যদি এই সরকার বিএনপি সরকার গঠিত হয়, তাহলে বিএনপি সরকার জবাবদিহি করতে পারে যে আপনি আপনার কারণেই শেখ হাসিনা দেশ ছাড়তে পারছিল, আপনি হেল্প না করলে তাকে সে দেশ ছাড়তে পারতো না। জবাবদিহি তাকে দুই জায়গায় করতে হবে। এখন কথা হলো যে জবাবদিহিটা যদি উনি চাকরিতে থাকা অবস্থায় করেন তাহলে হবে একরকম, অবসরে যাওয়ার পরে যদি করেন তাহলে হবে আর এক রকম। তো সেই জন্য সেনাপ্রধান যে এখন গান পয়েন্টে আছেন, হুমকিতে আছেন, সেটা আমি মনে করি না। সেই জন্য বলছি যে সেনাপ্রধানের চাকরির মেয়াদ আরো 2 বছর আছে। উনি 27 সালে জুন মাস 27 সালের জুন মাসে ওনার জুন মাসের 22 তারিখে, 27 না এখন তো 26, 26 জুন, না না 27 3 বছরের জন্য নিয়োগ হয়। উনি 24 সালে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, 24 সালের জুন মাসের 22 তারিখে, এবং 27 সালের জুন মাসের 22 তারিখে ওনার এই সেনাপ্রধানের মেয়াদ শেষ হয়ে যাবে। এখন সেই তারপরে খালেদ মোশাররফের মতো হতে পারে। না না, সেটা তো অনেকে অনেক কিছু বলবে, অনেকের কথা আপনি শুনবেন কেন? অনেকের কথা আমরা তো শুনবো না। বাংলাদেশে তো আপনি ফেসবুক করলে তো অনেক রকম দার্শনিক দেখবেন, লট অফ ফিলোসফার। হ্যাঁ, এত ফিলোসফারের দর্শন তো আপনার দরকার নেই, মাথা খারাপ হয়ে যাবে। জি জি, যাই হোক, আমি আজকে শেষ করব। ব্যারিস্টার মনিরুল ইসলাম, আপনি শুনলেন যে পরিস্থিতিটা কি, এখানে আন্তর্জাতিক অঙ্গন থেকে চাপ আসলে একটা বড় ভূমিকা হতে পারে। আমাকে যদি একটু সুনির্দিষ্ট করে বলেন যে আপনারা কোন রকম আপনাদের উদ্যোগ অব্যাহত আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের উদ্যোগ কি, আমরা তো আসলে সভ্য মানুষের দলে অন্তর্ভুক্ত, সুতরাং পৃথিবীতে যত সভ্য মানুষ আছে সবার সাথে আমাদের অ্যালাইনমেন্ট আছে, সবার সাথেই আমাদের যোগাযোগ আছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে এখন শত্রু ঢুকেছে।
এই রাষ্ট্রের ভিতরে ৭১-এর ঘাতকদের হাতে চলে গেছে, যারা ১৯৭১ সালে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক শক্তিতে রূপান্তর করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, তাদের হাতে ডক্টর ইউনূস ক্ষমতাটা তুলে দিয়েছে। ডক্টর ইউনূস হচ্ছে তার আখেরটা গুছাচ্ছে, আর হাটে মাঠে ঘাটে সব জায়গায় এই দাবিয়ে বেড়াচ্ছে সন্ত্রাস নামে, মব নামে। এগুলো হচ্ছে জামাত বিএনপির লোক। এখন বিএনপি কে আমরা যদিও ঠেকাই পড়া বলি যে বিএনপিও গণতন্ত্রের দল, অমুক দল তমুক দল, কিন্তু শামসুর রহমানের কবিতাটা যদি দেখেন, অদ্ভুত ওটের পিঠে চলেছে স্বদেশ। এই যে স্বদেশটা অদ্ভুত ওটের পিঠে কখন রওনা দিয়েছিল পশ্চিম দিকে, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর। জিয়াউর রহমান তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বাংলাদেশ বিরোধী যে শক্তি ছিল, ৭১-এ মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি ছিল, তিনি মুক্তিযুদ্ধ হইয়াও তিনি বুঝেছিলেন যে গণতান্ত্রিক প্ল্যাটফর্মের মানুষ, অসাম্প্রদায়িক মানুষ এবং বুদ্ধির মুক্তি, চিন্তার স্বাধীনতায় বিশ্বাস করে এই মানুষ আমাকে সমর্থন করবে না। তাহলে আমাকে আমার ক্ষমতাটা পাকাপোক্ত করতে হলে এই অন্ধকার জগৎ থেকে মানুষগুলোকে ভাড়া করে আনতে হবে। বাংলাদেশে দেখেন দুই ধরনের রাজনীতিবিদ আছে। এক ধরনের রাজনীতিবিদ আছে, তারা অতি জনপ্রিয়, বুদ্ধিজীবী, মানুষ তাদেরকে বিশ্বাস করে, তাদেরকে সম্মান করে, যে দলেরই হোক। তাদের কিন্তু আবার পালা গুন্ডা ফান্ডা নেই। আবার কিছু কিছু আছে অন্ধকার জগতের লোক, তার অনেক প্রভাব প্রতিপত্তি, তার সাথে গানম্যান থাকে, সামনেও গানম্যান, পিছনেও গানম্যান, আবার রাত্রে শুইতে যায় ওখানেও গানম্যান। তো ওই রকম এই ধরনের বিএনপি যখন ক্ষমতায় আসে, বাংলাদেশকে দুইটা ভাগ করছে। একটা হলো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আর একটা হলো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, ভারত বিরোধী, পাকিস্তান প্রেমী সরকার। এখন জিয়াউর রহমান যতদিন বেঁচে ছিল ততদিন তিনি নেতৃত্ব দিয়েছেন সেই ফোরামটার। জিয়াউর রহমান যখন মারা যায় তখন এরশাদ সেই নেতৃত্ব গ্রহণ করেছিলেন। আবার এরশাদের পরবর্তী সময়ে আইসা সেই নেতৃত্বটা বিএনপি দিয়েছে জামাতকে নিয়ে। জামাত বিএনপি দুইবার ক্ষমতায় এসেছে, একবার ৯১ সালে এবং ২০০১ সালে। দুইবারই কিন্তু তারা জামাতকে নিয়ে ক্ষমতায় এসছে, দুইবারই কিন্তু জামাতের সমর্থনে ক্ষমতায় আসছে। সুতরাং বিএনপি ওটার নেতৃত্ব দিয়েছে। পরবর্তীতে এখন নতুন আরেকটি ধারা তৈরি হয়েছে, জামাত একটা ধারা, আবার এনসিপি একটা ধারা। এখন বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে যে রশি টানাটানি হচ্ছে, সেটা কিন্তু স্বাধীনতার সপক্ষের, বুদ্ধির মুক্তির, চিন্তার স্বাধীনতার প্রগতিশীল মানুষ না। এটা হচ্ছে পাকিস্তানপন্থী, বাংলাদেশ বিরোধী এবং ৭১ বিরোধী যে শক্তি, মৌলবাদী শক্তি, এই শক্তিটার নেতৃত্ব কারা দিবে? এখন তারা যেহেতু তিনটি বলয়ে ভাগ হয়ে গেছে, আমরা কিছু করতে হবে না। শুনেন, হাতি তো অনেক বড়, হাতির সাইজ যখন বড় হয়, সোরাবালির উপর দিয়ে হাঁটতে গেলে কোনো একটা পা যদি ওই সোরাবালিতে পড়ে যায়, তখন কেউ সাইপা ডুবাইতে হয় না, নিজের ভারেই কিন্তু হাতি ডুবে যায়। এই হাতিও ডুববে, কারণ হচ্ছে এখানে এই তিনটি শক্তির মধ্যে মূলত যে দ্বন্দ্ব, যে সংঘাত, এটা হচ্ছে এই অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের সপক্ষের চেতনার বিরোধী যে শক্তি, অর্থাৎ ৭১ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী এবং অসাম্প্রদায়িক চেতনায়, যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না, এই শক্তির এখন কারা এই নাটাইটা হাতে নিবে, এটার মধ্যে বাংলাদেশের যুদ্ধ চলছে। ডক্টর ইউনূস এই তিনটা শক্তির মধ্যে, শক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ ১৫ বছর ১৬ বছর ক্ষমতায় থেকেও একটা মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক আরেকটি শক্তি তৈরি হলো না কেন বাংলা? না, এটা শোনেন, বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে কি, ১৯৭১ সালে বঙ্গবন্ধু দেশ শাসন ৭২ সালে আসার পরে ২ বছর ৩ বছর পরে বঙ্গবন্ধু মারা যায়। মারা যাওয়ার পরে কিন্তু বাংলাদেশের পলিটিক্সটা কিন্তু ডিরেল হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে বাংলাদেশে যে ধর্মের নামে রাজনীতি, বাংলাদেশের জন্মই তো হচ্ছে ধর্মের নামে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। মোল্লা মৌলবী, অর্ধ শিক্ষিত, আধা শিক্ষিত, মূর্খ, এরাই কিন্তু ধর্মের ব্যবসা করে খায়। ধর্মটা তাদের কিন্তু বিশ্বাস না, ধর্মটা হচ্ছে তাদের ব্যবসা। এই ধর্ম ব্যবসায়ী মানুষটা, আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ বলছিল যে দেশে শস্যের চেয়ে আগাছা বেশি আর ধর্মের চেয়ে টুপি বেশি। এই ধর্মের চেয়ে টুপি বেশি এবং আগাছা বেশি দেশে আপনি খুব বেশি কিছু আশাও করতে পারেন না। এর কারণ হচ্ছে বাংলাদেশ এখন মুখ ফিরেছে পাকিস্তানের দিকে। আপনি যদি দেখেন, আপনি একজন সাংবাদিক, আপনার বন্ধু কারা? বেশিরভাগ হচ্ছে সংবাদ জগতের লোক। আর আমি একজন লয়ার, আমার বেশিরভাগ বন্ধু হচ্ছে লয়ার জগতের লোক। তেমনি একটা দেশের বন্ধু দেখে বোঝা যায় সে আসলে কোন শ্রেণীর লোক।
বাংলাদেশের বন্ধু যখন পাকিস্তান, আফগানিস্তান, তখন আপনাকে বুঝতেই হবে বাংলাদেশে কিন্তু সেদিকেই কিন্তু যাত্রা করেছে। আপনার যাত্রার সঙ্গী হচ্ছে এখন পাকিস্তান, আফগানিস্তান। সুতরাং জি আমরা যেটা বিশ্বাস করি, বাংলাদেশের প্রগতিশীল শক্তি, বাংলাদেশের চিন্তাশীল বুদ্ধিভিত্তিক চেতনার মানুষরা জেগে উঠবে। একটু সময় লাগতেছে, সময় লাগবে। আপনি কিছু করতে পারবেন না, আমিও কিছু করতে পারবো না, কিন্তু আমরা আশাহত নই। পৃথিবীর জি যেই প্রান্তে যেখানেই থাকি আমরা জি কাজ করছি, যুগে যুগে আসিব আবার বিপ্লব হেতু। জি ভালো ধন্যবাদ। থাকুন। আমি শেষ করব। মঞ্জুরুল হক, আপনি ছোট্ট করে যদি একটু বলতেন যে কত সময় লাগবে, মানুষ জানতে চাই এই অন্ধকার শেষ কোথায়, ভোর আসবে কবে? এখন না, এইটা আসলে আসলে বলা মুশকিল। কারণটা হলো কি যে আমরা অলরেডি একটি বরখেলাপ দেখেছি, কথার বরখেলাপ দেখেছি ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরে মোদিকে দায়িত্ব দিয়েছিলেন যে বাংলাদেশ চ্যাপ্টারটা আপনি দেখুন। তো ডোনাল্ড ট্রাম্প এটা দেখার পরে এখন বাংলাদেশ চ্যাপ্টারটা মোদি দেখবেন না ট্রাম্প দেখবেন, এই রেষারেষি করতে করতে কেউ দেখেন। এখন মোদির উপরে পাকিস্তান সরাসরি হামলা করে 23 জন মানুষকে মেরে ফেলেছিল বলে মোদি রিয়াক্ট করেছে। এখন বাংলাদেশ থেকে তো পাকিস্তান ভারতের উপরে কোনো আক্রমণ হয়নি। বাংলাদেশ থেকে যেহেতু ভারতের উপরে কোনো আক্রমণ হয়নি, ওই জন্য মোদির পক্ষে সম্ভব না বাংলাদেশে ইনভেড করা, বাংলাদেশে সৈন্য পাঠানো পাকিস্তানের মতো। সুতরাং এখন মোদি দেখুক, ভারতের সরকার দেখুক, বা আমেরিকা দেখুক, বা চীন দেখুক, যেই দেখুক, বিদেশি শক্তিগুলো বাংলাদেশকে নিবৃত্ত করতে হবে এবং করবে। তারা এখানে এই যে অন্যান্য শক্তির মাতব্বরিটা এটা হতে দেবে না। এবং ভারত তার চারিপাশে আরেকটি আফগানিস্তান, মিনি আফগানিস্তান তৈরি হতে দেবে না। সুতরাং এটা নির্দিষ্ট করে বলা যাবে না যে অমুক মাসে হবে, তমুক মাসে হবে। কারণ ফোড়া যখন একবার হয়েছে, ফোড়ার পরিণতি দুইটা। একটা হচ্ছে সে বিকশিত হয়ে আরো ফুলে উঠে আপনা আপনি ফেটে যাবে, অথবা তাকে সার্জিক্যাল অপারেশন করতে হবে। এইটা ছাড়া এই যে ফোড়া তৈরি হয়েছে এই ফোড়ার আর কোনো নিরাময় নেই। কিন্তু সময় বলা যাবে না। আমাদের দর্শকের প্রতি সশ্রদ্ধ সমর্থন জানিয়েই বলছি, ভাই, সময় ভেদে হয় না জিনিসগুলো। কিন্তু মানুষ তো খুব, আর কতদিন এভাবে অবরুদ্ধ অবস্থায় থাকবে? অর্থনীতির অবস্থা কতটা খারাপ আপনি তো জানেন, লাখ লাখ মানুষ বেকার হয়ে গেছে, কত ব্যবসা সবচেয়ে প্রতিষ্ঠান ওইটাই বন্ধ হয়ে গেছে। সবচেয়ে 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 ওইটাই বেদনার যে মানুষ যে লাখ লাখ মানুষ বেদনা মানে বেকার হয়ে গেছে, এই বিষয়টি কোথাও সেভাবে উঠে আসে না। আমরা যেমন এই যে 3 জন মানুষের কথা বলছি, হতভাগ্য 3 জন মানুষ মারা গেলেন গতকালকে, এদের কথা বলছি। কিন্তু আমরা যে প্রায় আপনার ধরেন 2 লাখের উপরে শ্রমিক বেকার হয়ে গেছে 10 মাসে, এই 2 লাখ পরিবারের ভেতরে অনেক পরিবারে আছে যে তারা আত্মহত্যা করেছে, বউ বাচ্চাকে খাবার দিতে না পেরে আত্মহত্যা করেছে। আমাদের মিডিয়াতে সেই খবরগুলো আসেনি। অনেক পরিবার আছে যে পরিবারের মেয়েটাকে আরেকটা বাড়িতে দিয়ে আসতে বাধ্য হয়েছে, তাই না? তো এই যে শ্রমিকগুলো কিভাবে বাঁচলো, কিভাবে বেঁচে আছে এখনো, এই জিনিসগুলো আমাদের মিডিয়াতে আসে না। সবচেয়ে দুঃখজনক ঘটনাগুলো এইটা, যে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, এই সুশীলরা বসে বসে টেবিল টক করছে, আর প্রতিদিন একটা করে নতুন দল গজাচ্ছে কলা গাছের বোগের মতন, এবং সেই দলগুলো প্রেস ক্লাবে বসে বসে হম্বিতম্বি করছে, হ্যাঁ, জুলাই নামে স্লোগান দিচ্ছে। আর বাংলাদেশের যে মানুষগুলো বাংলাদেশকে চালায়, বাংলাদেশকে আহার যোগায়, সেই মানুষগুলো 2 লাখ থেকে 3 লাখ মানুষ বেকার, প্রায় 200 থেকে 250 গার্মেন্টস কারখানা বন্ধ। ইন্ডিয়া আমাদের করিডোর বন্ধ করে দেওয়ার ফলে আমাদের কস্টিং বেড়ে যাওয়াতে আমাদের শ্রমিকদের ওয়েজ কমে গেছে, এক্সপোর্ট কমে গেছে, এভরিথিং লস। সেইখানে এই মানুষগুলো কি করে বেঁচে আছে, এই জিনিসটা আমাদের কোনো মিডিয়াতে আসে না। জি দুঃখজনক জি ঘটনা, সবচেয়ে দুঃখজনক হচ্ছে এইটা। এবং বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক জগতে যে কি ভয়ঙ্কর একটা মানে ট্রমা কাজ করছে। আমি যখন মাঝে মাঝে কথা বলি, আমি নিজে ধরেন আমি দূরে বসেও খুব ট্রমা ফিল করি, আর যারা বাংলাদেশের মধ্যে আছে তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর, আমি বুঝতে পারি। যাই হোক, ওই নিয়ে আরেকদিন আলোচনা করব। ব্যারিস্টার মনিরুল ইসলাম এবং জনাব মঞ্জুরুল হক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত থাকার জন্য। আপনারা ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন। দর্শক, আপনারাও যারা সঙ্গে ছিলেন সবাই ভালো থাকুন।